দ্রুত সবাই জয়েন করো, সবাই দ্রুত জয়েন করে নাও। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ফেরদৌস। আরও কিছু জয়েন করো, তারপরে আমরা ক্লাস শুরু করতেছি। আচ্ছা, তো অলরেডি প্রায় আমাদের কাছে মানে 250-র কাছাকাছি স্টুডেন্ট জয়েন করছে। তো চলো আমরা শুরু করে দিই। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে তোমাদের নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, ঠিক আছে? তো প্রথমে যদি আমি আলাপ আলোচনা করতে যাই, তো প্রথমে আমাদের একটু হালকা আলোচনা করে নেই যে নগ্নবীজি উদ্ভিদ, এই যে প্রথম যেটা আছে নগ্নবীজি উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদ বলতে আমরা মূলত কি বুঝি? নগ্নবীজি উদ্ভিদ বলতে আমরা মূলত বুঝি যেসব ফুলের যেসব উদ্ভিদের বীজটা কোন অবস্থায় থাকে, নগ্ন অবস্থায় থাকে। আর আবৃতবীজি বলতে আবৃতবীজি বা গুপ্তবীজি, গুপ্তবীজি মানে যেটা লুকায়িত অবস্থায় থাকে, অর্থাৎ বীজটা ফলের ভেতরে থাকে। আর নগ্নবীজি উদ্ভিদ বলতে যেটা হচ্ছে নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ উন্মুক্ত অবস্থায় থাকে। তো নগ্নবীজি উদ্ভিদকে আমরা কি বলে থাকি? ব্যক্তবীজি উদ্ভিদ। আচ্ছা চলো, প্রথমে দেখো আমরা আলাপ আলোচনা যদি করতে যাই, প্রথমে আমরা কি আলাপ আলোচনা করবো? নগ্নবীজি উদ্ভিদ। তো এই যে দেখো, এই নগ্নবীজি উদ্ভিদ বলতে মূলত আমরা কি বুঝি? যে উদ্ভিদের বীজ কোন অবস্থায় থাকে? উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে বা উন্মুক্ত অবস্থায়, নগ্ন বা উন্মুক্ত অবস্থায় থাকে, ঠিক আছে? এটা তো আমরা সবাই জানি। এখন দেখো, এই নগ্নবীজ উদ্ভিদের আরো নাম আছে। এটাকে আমরা ইংরেজিতে কি বলি বলতো? জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম। এই জিমনোস্পার্ম যে ইংরেজি একটা ওয়ার্ড, এই জিমনোস্পার্ম শব্দটি কে ব্যবহার করছে বলতো? থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস। এই থিওফ্রাস্টাস কে ছিলেন? এটা দিয়ে দুইটা প্রশ্ন হতে পারে। প্রথমত হচ্ছে জিমনোস্পার্ম শব্দটি কে ব্যবহার করছেন? থিওফ্রাস্টাস। আর এই থিওফ্রাস্টাসকে কি বলা হয় বলতো? উদ্ভিদ বিজ্ঞানের জনক বা ফাদার অফ বোটানি। উদ্ভিদ বিজ্ঞানের জনক। ইনি কোন বইয়ের মধ্যে বা কোন গ্রন্থের মধ্যে এই জিমনোস্পার্ম শব্দটা ব্যবহার করছে? ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস। এই বইয়ের নামটাও মাথায় রাখবা। কোনটা? ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস গ্রন্থে। ঠিক, এই জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করছে কোন বইয়ে? ব্যবহৃত হয়েছে
ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস। ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস গ্রন্থে। এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসগুলো একটুই করবা যে নগ্ন অবস্থায় এবং মুক্ত অবস্থায় থাকে। তো জিমনোস্পার্ম এর আরেকটা বাংলা নাম আছে, এই বাংলা নামটা কি বলতো? এই বাংলা নাম হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। ব্যক্তবীজী উদ্ভিদ, কারণ ব্যক্ত বা উন্মুক্ত অবস্থায় থাকে, তাই এটার নাম হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। এই জিনিসগুলো হচ্ছে কমন কিছু টার্ম আমাদের, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপর তোমার এই জিনিসটা তুমি যে জিনিসটা মাথায় রাখবা যে বাংলাদেশে প্রায় কয় প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ আছে বলতো? বাংলাদেশে মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ আছে। কত প্রজাতির? বাংলাদেশে পাওয়া যায় মাত্র 5 প্রজাতির। বাংলাদেশে মাত্র কয় প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ আছে বলতো? বাংলাদেশে মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ রয়েছে। 5 প্রজাতির রয়েছে। যেহেতু এই যে নগ্নবীজী উদ্ভিদ নিয়ে পড়াচ্ছি, তো স্লাইডে নগ্নবীজী উদ্ভিদ সম্বন্ধে যেহেতু আছে, তো বুঝতেই পারো তোমরা বাংলাদেশে মাত্র কয় প্রজাতি রয়েছে নগ্নবীজী উদ্ভিদ? বাংলাদেশে মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ রয়েছে। এই জিনিসটা মাথায় রাখবা। আর পৃথিবীতে কত? পৃথিবীতে প্রায় 83টা গণ এবং 721 প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এই জিনিসটা মাথায় রাখবা। পৃথিবীতে 83টি গণ ও 721 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ পাওয়া গেছে। নগ্নবীজী উদ্ভিদ পাওয়া গেছে। এরপরে এই সমগ্র নগ্নবীজী উদ্ভিদকে কয়টি বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে বলো তো? কেউ বলতে পারবা? মাত্র 4টি বিভাগের অন্তর্ভুক্ত মাত্র 4টি বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। তার নাম হচ্ছে নিটোফাইটা, সাইকাডোফাইটা, জিঙ্গোফাইটা, আর একটা হচ্ছে কনিফেরোফাইটা। ওইটা তুমি মাথায় রাখবা এইভাবে, জিসি 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 জিসি। এই জি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে জিঙ্গোফাইটা, সি দ্বারা হচ্ছে সাইকাডোফাইটা, আর এই জি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নিটোফাইটা। এই যে GNETO নিটোফাইটা। আর এই যে সি আছে, এই সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কনিফেরোফাইটা। এই জিনিসটা মাথায় রাখবা সবাই, ঠিক আছে? কয়টা বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে? 4টা বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 4টা বিভাগ কি? জিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, নিটোফাইটা এবং কনিফেরোফাইটা। এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু টপিক আমাদের। এখন এই ইম্পর্টেন্ট কিছু পড়া, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো থেকে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে যেমন জিঙ্গো বিলোবা একটা উদ্ভিদ আছে। এই জিঙ্গো বিলোবা কোনটা? তুমি অলরেডি বুঝতেই পারতেছো, এই জিঙ্গো বিলোবা হচ্ছে এই জিঙ্গোফাইটার অন্তর্ভুক্ত, ঠিক আছে? এই জিঙ্গো বিলোবা কার অন্তর্ভুক্ত? জিঙ্গোফাইটার অন্তর্ভুক্ত। এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে সাইকাডোফাইটা। এই জিঙ্গোফাইটা বা জিঙ্গোফাইটার যে জিঙ্গো বিলোবা উদ্ভিদটা আছে, এই জিঙ্গো বিলোবা কিন্তু একটা জীবন্ত ফসিল বা লাইফ ফসিল বলা হয়। জীবন্ত জীবাশ্ম কেন বলা হয়ে থাকে? কারণ দেখা গেছে যে অতীতকালে কোনো একটি উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। অতীতকালে কোনো একটা উদ্ভিদ বা প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সেই উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্য সম্পন্ন বা ধরো যে প্রায় 90% বৈশিষ্ট্যে মিল আছে তাদের মধ্যে, যে উদ্ভিদ বা প্রাণী বর্তমান পৃথিবীতে পাওয়া যাচ্ছে, সেইগুলোকে আমরা কি বলি? জীবন্ত জীবাশ্ম। অর্থাৎ অতীতকালে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তাদের মতো বা তাদের সাথে বৈশিষ্ট্যে মিল সম্পন্ন এইরকম প্রাণী পৃথিবীতে কিছু পাওয়া গেছে বা উদ্ভিদ কিছু পাওয়া গেছে। এই জীবন্ত উদ্ভিদগুলোকে তখন আমরা কি বলি? জীবন্ত জীবাশ্ম বলে থাকি, ঠিক আছে? এই জিনিসটাই মাথায় রাখবা সবাই। এখন দেখো, তারপরে হচ্ছে তোমার এই যে সাইকাডোফাইটা আর জিঙ্গোফাইটা, এই দুইটা উদ্ভিদের শুক্রাণু কেমন? ফ্লাজেলা যুক্ত। এই জিনিসটা মাথায় রাখবা। জিঙ্গোফাইটা ও সাইকাডোফাইটা, এদের শুক্রাণু কেমন? ফ্লাজেলা যুক্ত। আচ্ছা, এই স্লাইডটা আমি আরেকটাই করে নেই, এটা আরেকটা কপি তৈরি করি আমরা। হ্যাঁ, আগের স্লাইডে আছে সব লেখা, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা আপাতত মুছে দেই, আরো কিছু আলোচনা করব আমরা। আচ্ছা দেখো, এই যে নগ্নবীজী উদ্ভিদ সম্বন্ধে যে আমরা এই করলাম, এই নগ্নবীজীর মধ্যে তোমরা এইটা মাথায় রাখতে হবে, জিঙ্গোফাইটা, জিঙ্গোফাইটা, আর কোনটা? সাইকাডোফাইটা। এদের শুক্রাণু কেমন? শুক্রাণু ফ্লাজেলা যুক্ত।
সরি, এই যে জিঙ্গোফাইটা এবং সাইকাডোফাইটা, এদের শুক্রাণু কেমন? এদের শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা যুক্ত। এখন ভাইয়ারা এই জিনিসটা মাথায় রাখবা যে এদের বৈশিষ্ট্যটা নগ্নবীজি উদ্ভিদের মতো, কারণ এই দুইটা বিভাগের যে উদ্ভিদগুলো আছে এদের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, আর ফ্লাজেলা যুক্ত শুক্রাণু থাকে নগ্নবীজি উদ্ভিদে, আর আবৃতবীজি উদ্ভিদের শুক্রাণু কেমন? ফ্লাজেলা বিহীন। তো তুমি এইটা মাথায় রাখবা যে নিটোফাইটা ও কনিফেরোফাইটা, নিটোফাইটা ও কনিফেরোফাইটা এদের শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা বিহীন। নিটোফাইটা আর কনিফেরোফাইটা, এই অধ্যায়ের পড়াগুলা একটু বেশি মুখস্থ করার মতো, বুঝতে পারছো? তবে মুখস্থ করতে পারবা, একটু জাস্ট আইডিয়া নিয়ে রাখো যেন মুখস্থ করাটা সহজ হয়। কনিফেরোফাইটা, কনিফেরোফাইটা, এই কনিফেরোফাইটা এবং নিটোফাইটা এদের শুক্রাণু কেমন? শুক্রাণু ফ্লাজেলা বিহীন। আর ফ্লাজেলাযুক্ত শুক্রাণু ম্যাক্সিমামই হচ্ছে তোমার নগ্নবীজি উদ্ভিদে থাকে, তাই এটা নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। যদিও এদের সাথে তোমার কিছু পরিমাণ এদের সাথে কিছু পরিমাণ আবৃতবীজি উদ্ভিদের মধ্যে মিল পাওয়া গেছে। আর আরেকটা মাথায় রাখবা যে এই যে কনিফেরোফাইটা, এই যে তোমার পৃথিবীর সর্ববৃহৎ যে উদ্ভিদটা আছে সেকোয়া সেম্পারভিরেন্স, এই সেকোয়া সেম্পারভিরেন্স হচ্ছে একটি কনিফার জাতীয় উদ্ভিদ, অর্থাৎ কনিফেরোফাইটা বর্গের অন্তর্ভুক্ত বা কনিফেরোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত একটা উদ্ভিদ। কোনটা? এই সেকোয়া সেম্পারভিরেন্স। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি, যে অধ্যায় মানে যে প্রশ্নগুলো আসছে, যেমন বাউতে আমি কয়েকটা প্রশ্ন দেখলাম, বাউতে 12-13 সেশনে দিছে যে প্রশ্নগুলো, বা 14-15 সেশনে, ওই সময়কার যে সিলেবাস আর বর্তমান যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে অনেক তফাৎ আছে। তো তোমাদের এইটুকু জাস্ট মাথায় রাখতে হবে, তুমি প্রশ্ন ব্যাংকটা পড়বা। প্রশ্ন ব্যাংকের মধ্যে যে টপিকগুলো তুমি দেখতেছো যে পুরনো বই থেকে, অর্থাৎ নতুন বইয়ে নেই, ওই টপিকগুলো তোমরা জাস্ট প্রশ্ন ব্যাংকের ওই অংশটুকুই পড়বা। প্রশ্ন ব্যাংক থেকে ওই প্রশ্নটা মুখস্থ রাখার ট্রাই করবা যে এটার উত্তর এটা হবে। আর তাছাড়া প্রশ্ন ব্যাংকের বাইরে যদি মূল বই থেকে যদি প্রশ্ন করে যে হুবহু বিগত বছরের কিছু প্রশ্ন থাকবে, বিগত বছরের মধ্যে যদি দিয়ে দেয়, তার জন্য প্রশ্ন ব্যাংক পড়তে বলি আমরা। আর যদি নতুন কোনো প্রশ্ন করে থাকে, নতুন প্রশ্ন অবশ্যই নতুন বই থেকেই করবে। সো পুরনো যে টপিকগুলো আছে ওই টপিকগুলো নিয়ে তোমাদের ভাবা এত দরকার নাই, কারণ ওই টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে না, আসলে ওই হুবহু কোশ্চেন ব্যাংকেরটাই দিয়ে দিবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তো দেখো, এই তো যেটা পড়াইলাম নিটোফাইটা, কনিফেরোফাইটা। আচ্ছা, এরপর তুমি যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে এই নিটোফাইটার মধ্যে একটা আছে, উদ্ভিদ আছে, এই উদ্ভিদটার নাম হচ্ছে নিটাম। কেউ জানো এটা? এই যে নিটোফাইটার একটা উদ্ভিদ আছে যার নাম হচ্ছে নিটাম। এই নিটাম হচ্ছে তোমার কি জাতীয় উদ্ভিদ? নগ্নবীজি উদ্ভিদ, কিন্তু নিটামের বৈশিষ্ট্যটা তোমার আবৃতবীজি উদ্ভিদের মতোই। এই নিটাম বৈশিষ্ট্য কেমন? আবৃতবীজি উদ্ভিদের মতোই। নিটামে কি থাকে না বলো তো? নিটামে নগ্নবীজি উদ্ভিদের জাইলেম কোষে সত্যিকারের কি থাকে না? ভেসেল কোষ থাকে না। অর্থাৎ জাইলেম টিস্যু যে আছে, জাইলেমে ভেসেল থাকে না, কিন্তু নিটামে কি থাকে? জাইলেম টিস্যুতে ভেসেল থাকে। নর্মালি নগ্নবীজি উদ্ভিদের যে জাইলেম টিস্যু আছে, নগ্নবীজি উদ্ভিদের জাইলেম টিস্যুতে কি থাকে না? ভেসেল কোষটা থাকে না। এই জিনিসটা মাথায় রাখবা। জাইলেম টিস্যুতে ভেসেল। ও আরেকটা কথা মাথায় রাখবা, ফ্লোয়েম টিস্যুতে কি থাকে না? সঙ্গী কোষ থাকে না, কিন্তু এই নিটামের ক্ষেত্রে ফ্লোয়েমে কি থাকে? ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে। অর্থাৎ ব্যতিক্রম, নিটাম হচ্ছে ব্যতিক্রম, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে। এই যে দেখো, অলরেডি তোমরা নগ্নবীজি উদ্ভিদের একটা বৈশিষ্ট্য কিন্তু অলরেডি পেয়ে গেছো, তাই না? যে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, কিন্তু নিটাম কি? ব্যতিক্রম। নিটাম কি? এটা হচ্ছে ব্যতিক্রম। আর এটা কোনটা? নিটোফাইটা গোত্রের, নিটোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত। আর কনিফেরোফাইটার মধ্যে একটা পড়াইলাম, সেকোয়া সেম্পারভিরেন্স হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ উদ্ভিদ। তো এই জিনিসটা মাথায় রাখবা, এটা কোনটা? কনিফার জাতীয় উদ্ভিদ। এই জিনিসটা মাথায় রাখবা। আর আরেকটা যে আছে সেটা হচ্ছে এফেড্রা। ইফেড্রা, এই ইফেড্রা, এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে ব্যতিক্রম কি ঘটে বলো তো? নগ্নবীজি উদ্ভিদে দিনিষেক ঘটে না। দিনিষেক ঘটে একমাত্র আবৃতবীজি উদ্ভিদ, অর্থাৎ যেসব উদ্ভিদে তোমার ফল সৃষ্টি হয় সেই সব উদ্ভিদে তোমার কি ঘটে বলো তো? এই যে তোমার কি বলে এটা? দিনিষেক ঘটে। তো নগ্নবীজি উদ্ভিদে কি ঘটে না? নগ্নবীজি উদ্ভিদে কোনো দিনিষেক ঘটে না, কিন্তু এফেড্রাতে কি ঘটে? দিনিষেক ঘটে। এই দিনিষেক হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের একটি ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য। কার মধ্যে? এই ইফেড্রার মধ্যে। কারণ নগ্নবীজি উদ্ভিদে কোনো দিনিষেক ঘটবে না, দিনিষেক ঘটবে একমাত্র আবৃতবীজি উদ্ভিদে। তো নগ্নবীজির মধ্যে কোনটা? এফেড্রাতে দিনিষেক ঘটে। দিনিষেক ঘটে।
আর এই ইফেড্রা থেকে আরেকটা জিনিস পাওয়া যায়, বলো তো? এই ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। ইফেড্রা থেকে কি পাওয়া যায়? এই শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। এই জিনিসগুলা মাথায় রাখবা, ঠিক আছে? হ্যাঁ, ইফেড্রিন। এখন চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। নগ্নবীজি উদ্ভিদের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য যে আছে, এই নগ্নবীজি উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে তোমরা সবাই জানো যে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি। নগ্নবীজি উদ্ভিদে তোমার দুইটা অর্থাৎ নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে তোমার নর্মালি স্পোরোফাইট। স্পোরোফাইটটা কেমন? অসমরেণু পশু। এই যে স্পোরোফাইটটা কি? স্পোরোফাইট হচ্ছে এমন একটা কোষ যে কোষ থেকে পরবর্তী তোমার স্পোর তৈরি হয়, স্পোর মাতৃকোষ তৈরি হয়। সেই স্পোর মাতৃকোষ থেকে পরবর্তীতে তোমার মাইক্রো স্পোর এবং মেগা স্পোর তৈরি হয়। এই মেগা স্পোর থেকে পরবর্তীতে তোমার কি রূপান্তরিত হয় বলো তো? স্ত্রী রেণুপত্র তৈরি হয় এবং মাইক্রো যে স্পোর আছে এই মাইক্রো স্পোর পরবর্তীতে তোমার কি পুংরেণুপত্র তৈরি হয় এবং পুংরেণুপত্র থেকে তোমার শুক্রাণু আর স্ত্রী রেণুপত্র থেকে তোমার ডিম্বাণু তৈরি হয়। এইভাবে তাদের কি ঘটে? নিষেক ঘটে। এই জিনিসটা মাথায় রাখবা। তো এরা কেমন? এরা হচ্ছে স্পোরোফাইট, অসমরেণু পশু। এদের স্পোরোফাইট, স্পোরোফাইট হচ্ছে তোমার প্রথম কোষ। স্পোরোফাইট অসমরেণু পশু, অসম রেণু পশু। অসমরেণু পশু বলতে অর্থাৎ মাইক্রো ও মেগা স্পোর তৈরি হয়। মাইক্রো ও মেগা স্পোর, মাইক্রো মানে ছোট আর মেগা মানে বড়। মাইক্রো ও মেগা স্পোর তৈরি হয়। মাইক্রো ও মেগা স্পোর তৈরি হয়। স্পোর তৈরি হয়। এই যেমন ধরো যে দেখবা এই মাইক্রো মেগা থেকে কি হয়? মেগা স্পোর থেকে তোমার স্ত্রী রেণুপত্র এবং সবশেষে ডিম্বাণু, স্ত্রী রেণুপত্র তৈরি হয়। স্ত্রী রেণুপত্র। আর মাইক্রো থেকে হচ্ছে মাইক্রো মেগা স্পোর, মাইক্রো স্পোর থেকে হচ্ছে পুংরেণুপত্র, পুংরেণুপত্র। আর এই পুংরেণুপত্র থেকে পরবর্তী কি হয়? সহজ হিসাবে যেটা শুক্রাণু আর এইখানে হয় হচ্ছে ডিম্বাণু। দেখো ভাইয়ারা, তোমাদের একটা কথা বলি, দেখবা যে সংসার থেকে শুরু করে তুমি তোমার মানে যারা ক্যাম্পাস লাইফে মানে আসতেছো, নবাগত যারা হবা, তাদের সবারই কারো না কারো গার্লফ্রেন্ড হবে, কারো না কারো বয়ফ্রেন্ড হবে। তো দেখবা সব কিছু না মেয়ে কেমন যেন একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। ধরো তোমার গার্লফ্রেন্ড তোমার উপর রাগ করছে, তোমার গার্লফ্রেন্ড বলবে কি আমার দোষ হলেও তোমার দোষ, তোমার দোষ হলেও তোমার দোষ। আবার সংসারের ক্ষেত্রেও মেয়ে মানুষ সবসময় জোর দেখাবে। মেয়ে মানুষের কথাই দেখবা যে মানে ম্যাক্সিমামের ঘরেই মেয়ে মানুষের কথা চলতেছে, মেয়ে মানুষের কথায় তার হাজবেন্ড উঠা বসা করতেছে। মেয়ে মানুষ হচ্ছে একটা মানে কি বলবো, এরপর তারা বলবে যে তারা নাকি সব ক্ষেত্রে বঞ্চিত। আসলে তা কিন্তু না, তারা পুরুষের উপর আধিপত্য করতেছে, বুঝতে পারছো? যেমন আমাদের মানে ক্লাস রিপ্রেজেন্টেটিভ যে আছে, সিআর এর কথা বলি যদি আমরা, ধরো ক্লাস ক্যাপ্টেন যেমন থাকে না স্কুল লাইফে, ঠিক তেমনিভাবে ভার্সিটিতে ক্লাস ক্যাপ্টেন এরকম সিআর। তো সিআর এর গার্লফ্রেন্ড মানে সিআর যতটা না ভাব দেখায় ক্লাসে, ওর চেয়ে বেশি ওর গার্লফ্রেন্ড ভাব দেখায়। কারণ কি বলতো? কারণ সিআর কন্ট্রোল করে পুরো ক্লাস আর সিআর রে কন্ট্রোল করে কে? ওর গার্লফ্রেন্ড। তো এই জিনিসটা মাথায় রাখবা যে মেয়ে মানুষ সব কিছুতেই বাড়াবাড়ি করবে। তাই এই যে উদ্ভিদের মধ্যেও দেখো মেগা স্পোর অর্থাৎ বড় যে স্পোর, ওইটা থেকে তোমার স্ত্রী রেণুপত্র তৈরি হয় এবং সবশেষে ডিম্বাণু তৈরি হয়। আর মাইক্রো যেটা ছোট পুংরেণুপত্র, সেটা থেকে শুক্রাণু। শুধু প্রাণীর মধ্যে না, উদ্ভিদের মধ্যেও তোমার ওই কি নারী জাতিটা অতিরিক্ত জেদ ধরে বসে আছে, সে সবসময় নিজের আধিপত্যটা বিস্তার করতে চায়, ঠিক আছে? আচ্ছা, কে কতটা ভালো, কে স্বামীর উপর কতটা অত্যাচার করো না, তা পরবর্তী তোমাদের স্বামীরাই রিভিউ দিবেনি, ঠিক আছে? মেয়ের আবার খেপে যায় না আমার উপর। আচ্ছা দেখো, এই যে তোমরা যে এই জিনিসটা এতক্ষণ পড়াইলাম, এরপরে তোমার এই জিনিসটা মাথায় রাখবে যে রেণুপত্র বা স্পোরোফিলগুলো যা আছে, এই স্পোরোফিলগুলো স্ট্রোবিলাস বা কোন তৈরি করে? রেণুপত্র বা স্ট্রোবিলাস, এই রেণুপত্রগুলোরই বলা হয় স্ট্রোবিলাস। রেণুপত্র বা স্ট্রোবিলাস কোন তৈরি করে? কোন তৈরি করে? এই জিনিসগুলো মাথায় রাখবা। এরপরে তোমাদের আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ওই যে জাইলেম টিস্যুতে কি থাকে না, ভেসেল থাকে না, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, এই টাইপের বৈশিষ্ট্যগুলো তো তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। পরবর্তী বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্ব সহকারে তোমরা পড়বা, কারণ দিয়ে দিতে পারে যে নিচের কোনটি নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। এই টাইপের প্রশ্নগুলো বিগত বছরগুলোতে দেখা গেছে যে আসে, ঠিক আছে? তো
এখন তোমাদের আমি একটা প্রশ্ন সলভ করাই, সেই প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি নগ্নবীজি উদ্ভিদে থাকে না। এই প্রশ্নটা আসছিল বিগত বছরে যখন রাজশাহী ইউনিভার্সিটি তাদের যে কৃষি বিভাগটা আছে, তারা কৃষির জন্য আলাদা একটা বিভাগ ছিল, সরি আলাদা একটা ফ্যাকাল্টি ছিল, ওই কৃষি ফ্যাকাল্টিতে তারা যখন আলাদাভাবে এক্সাম নিত তখন তারা প্রশ্নটা এটাই করছিল যে নিচের কোনটিতে, নিচের আচ্ছা নগ্নবীজি উদ্ভিদে নিচের কোনটি থাকে না, নগ্ন বীজি উদ্ভিদে নিচের কোনটি থাকে না। শিবকোষ, সঙ্গী কোষ, জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার, তারপর হচ্ছে তোমার কোনটা, আচ্ছা বাস্ট ফাইবার। নিচের কোনটি থাকে না বলো? হ্যাঁ সবাই উত্তর দিছে বি। পুরুষেরা নির্যাতিত না কি সেইটা যদি পুরুষ মানুষ 2 দিন ইনকাম না কইরা ঘরে যায় তাহলে বোঝা যায় যে না কি অবস্থা হবে সংসারের, ঠিক আছে? তো পুরুষ মানুষই মূলত সংসারটারে টিকে রাখছে, নারীরও অবদান আছে বাট পুরুষ মানুষের ইনকামটাই মেইন। আচ্ছা দেখো এটার যে আনসারটা হবে, এটার আনসার হচ্ছে সঙ্গী কোষ, ঠিক আছে? নগ্নবীজি উদ্ভিদের নিচের কোনটি থাকে না, সঙ্গী কোষ থাকে না। তো নগ্নবীজি উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো তোমরা পড়ে নিবা, ঠিক আছে? হ্যাঁ সঙ্গী কোষ থাকে না। আচ্ছা চলো পরবর্তী আমরা চলে যাই। এখন আমরা পড়বো কি, এই যে সাইকাস আছে যে এই সাইকাস সম্বন্ধে আমরা একটু পড়ে নেই, ঠিক আছে? আচ্ছা সাইকাস উদ্ভিদগুলো মূলত কোথায় কোথায় জন্মায় বলো তো? এই সাইকাস উদ্ভিদগুলো জন্মায় দেখবা যে পাহাড়ের যে উঁচু স্থানগুলো আছে, পাহাড়ের উঁচু স্থানে জন্মে, পাহাড়ের উঁচু এবং শুষ্ক স্থানে, উঁচু শুষ্ক স্থানে জন্মে। আচ্ছা এতক্ষণ তো পড়লাম, এখন দেখো এই যে সাইকাস উদ্ভিদ সম্বন্ধে যে আমরা বলতেছি এদের পাতা কিরকম বলো তো? সাইকাসের পাতা হচ্ছে পক্ষল যৌগিক পত্র, পাতা পক্ষল যৌগিক পত্র। আর সাইকাসের মূল যদি বলি কেমন, মূল সামুদ্রিক কোরাল বা প্রবালের মতো, তাই এদের মূল কি, মূলকে কি বলা হয়, কোরালয়েড মূল, কোরালয়েড মূল। আর কোরালয়েড মূলে কি কি থাকে বলতো? যে নস্টক অ্যানাবেনা নামক সায়ানো ব্যাকটেরিয়াগুলো যে আছে, এই নস্টক অ্যানাবেনা সায়ানো ব্যাকটেরিয়া মূলের যে কর্টেক্সটা আছে সেই কর্টেক্সের মধ্যে মানে কর্টেক্সের বিকৃতি ঘটায় দেয় এবং কর্টেক্সকে নষ্ট করে দেয়, ফলে বিকৃতি ঘটা যায় এবং বিকৃতি ঘটার ফলে কি কেমন দেখা যায় বলতো? সামুদ্রিক যে কোরাল বা প্রবাল আছে সেই সামুদ্রিক কোরাল বা প্রবালের মতো দেখার জন্য এদের মূলকে কি বলা হয়, কোরালয়েড মূল। তো আসে যদি প্রশ্ন যে নিচের কোন মানে কোন উদ্ভিদে কোরালয়েড মূল পাওয়া যায়, সাইকাস। কোরালয়েড মূল কোন কোন ই থাকে, অ্যানাবেনা, অ্যানাবেনা, নস্টক নামক কি সায়ানোব্যাকটেরিয়া, নস্টক নামক সায়ানোব্যাকটেরিয়া কি করে, এই যে কোরাল মূল সৃষ্টির জন্য দায়ী, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? হ্যাঁ নিচের চাবিটা, আচ্ছা 1 মিনিট ভাইরা। আরে এত মানে
আচ্ছা, অনন্যা নামের মেয়েরা কি একটু হাইপার টাইপের নাকি? অল্পতে রাগ উঠা যায়। আমি তো জাস্ট কথাটা মজা করে বলছি, ও এত সিরিয়াসলি নিল কেন বুঝলাম না। অনন্যা নামে আমার যে কটা ফ্রেন্ড আছিল সবগুলোই মানে প্রচণ্ড রাগী, অতিরিক্ত রাগী। অ্যানাভেনা, নস্টক, এগুলাতে কি পাওয়া যায়? এই যে এইগুলা যে সায়ানো ব্যাকটেরিয়াগুলো আছে এইগুলো কোরাল বা তোমার হচ্ছে সাইকাসের যে মূল আছে মূলের কর্টেক্সটাকে নষ্ট করে দেয়, যার জন্য সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। এই জন্য সাইকাসের মূলকে কি বলা হয়? কোরালয়েড মূল, ঠিক আছে। আর সাইকাস কি একটি জীবন্ত জীবাশ্ম, সাইকাস কি জীবন্ত জীবাশ্ম বা লাইফ ফসিল। এইগুলো থেকে দেখবা যে ঘুরে ফিরে এই টাইপের প্রশ্নগুলোই আসে। বাকৃবিতে একটা মোড় আছে বুঝছো, মোড়ের নাম হচ্ছে ফসিলের মোড়, ঠিক আছে। আচ্ছা দেখো, এই জিনিসগুলা তুমি দেখলা, সাইকাসকে কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। আর সাইকাসের আরেকটা নাম কি বলতো? কিছু সাইকাসের যে কিছু মানে সাইকাসের পাতা অনেকটা পামের মতো এবং ফার্নের সাথে মিল সম্পূর্ণ, যার জন্য সাইকাসকে কি বলা হয়? সাইকাসকে পাম ফার্ন বলা হয়, সাইকাসকে পাম ফার্ন বলা হয়, পাম ফার্ন বলা হয়। এই লাইনটাও মাথায় রাখবা। তো ঘুরে ফিরে দেখবা কি, ঘুরে ফিরে এই যে এইগুলো টপিকের মধ্যে তোমার প্রশ্নটা হয়ে গেছে, ঠিক আছে। এইগুলোর মধ্যে প্রশ্নটা হয়ে যাবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এই আমার কথা নিয়ে তোমরা আবার ঝগড়া শুরু করে দিও না। এই সরি সরি, আসলে আমি মেয়েদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আমি মজা করে বলছি, কেউ এত সিরিয়াসলি নিও না, কেউই করো না, তোমরা ঝগড়া শুরু করো না। এই ছেলেরা সাবধান, মেয়েরা ঝগড়া শুরু করলে কিন্তু তোমরা পারবা না। সো ছেলেরা কেউ তর্ক শুরু করো না, ঠিক আছে। ছেলেরা কেউ তর্ক করো না। আচ্ছা, তো চলো, সাইকাসকে কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম বলা হয়। তো চলো এইখান থেকে দেখি আমরা বিগত বছরের কোনো প্রশ্ন আসছে কিনা। বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে এগুলো দেখলে বোঝা যাবে যে সাইকাসকে মানে এইখানে কি আছে। এই যেমন নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম, প্রশ্ন আসছে, একটা প্রশ্ন আসছে নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম। দেখি কোন ইউনিভার্সিটিতে আসছে। এটা আসছে তোমার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম, নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম। এই অধ্যায় থেকে সবচেয়ে সহজ প্রশ্ন হইতে পারে এবং সবচেয়ে কঠিন প্রশ্ন হইতে পারে। সবচেয়ে সহজ প্রশ্ন, নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম, যে একবার বায়োলজি বই পড়ছে সেও পারবে যে সাইকাস। এ নাম্বারে অপশন দিলাম, আনসার কোনটা হবে? এই সাইকাসই হবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু হয়েছে। এই এখন যে তোমরা ঝগড়া করো, আমি কিন্তু আমরা বইলা দিব ব্লগ দিতে, সবাইরে ব্লগ দিতে। ঝগড়া করো না কেউ, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোরালয়েড মূল নিচের কোনটিতে দেখা যায়? এই প্রশ্নটা আসছে হচ্ছে তোমার কোরালয়েড মূল দেখা যায়, এটা সিবাসুতে আসছিল। দেখো যেহেতু সিবাসুতে আসছে, তার মানে সিবাসু যেহেতু এবার প্রশ্নের দায়িত্ব থাকবে, তো সিবাসু কিন্তু এই প্রশ্নটা দিতেই পারে যে কোরালয়েড মূল নিচের কোনটিতে পাওয়া যায়? কোরালয়েড মূল নিচের কোনটিতে পাওয়া যায়? কোরালয়েড মূল নিচের কোনটিতে পাওয়া যায়? এটা আনসার কোনটা হবে? সাইকাস। সহজ প্রশ্ন, বুঝতে পারছো? এই টাইপের প্রশ্ন। এটা আসছে তোমার SBAU শেরে বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এটা আসছে হচ্ছে তোমার কোথায়? এটা আসছে হচ্ছে তোমার সিভাসু। এই জিনিসগুলো মাথায় রাখবে একটু, যে ঘুরে ফিরে এই টাইপের প্রশ্নগুলাই কিন্তু আসবে, ঠিক আছে। আচ্ছা, একটু এই প্রশ্নটা একটু মাথায় রাখবা। নিচের কোন উদ্ভিদে আর্কিগোনিয়াম পাওয়া যায়? আর্কিগোনিয়াম একটু মানে তোমার প্রশ্নটা একটু ঘুরে দিছে, বাট এই জিনিসটা আসতে পারে। নিচের কোনটিতে আর্কিগোনিয়াম পাওয়া যায়?
এটা বাউতে আসছিল, এটার আনসার হবে তোমার সাইকাস। এখন ভাইয়ারা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই আর্কিগোনিয়াম জিনিসটা কি? আর্কিগোনিয়াম হচ্ছে তোমার কি, এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ। এইটা তোমার নগ্নবীজি উদ্ভিদে পাওয়া যায়, কিন্তু আবৃতবীজি উদ্ভিদে কি হয় না, সচরাচর পাওয়া যায় না। ঠিক আছে, আর্কিগোনিয়া যদি বা আর্কিগোনিয়াম এই জিনিসটা যদি তোমার সৃষ্টি না হয়, তাহলে উন্নত বৈশিষ্ট্য স্ত্রী জননাঙ্গ যদি সৃষ্টি না হয় কোনো উদ্ভিদে, সেটা হচ্ছে আবৃতবীজি উদ্ভিদে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। এই জিনিসটা মাথায় রাখবা, আবৃতবীজি উদ্ভিদে কি হয় না, এই আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। কারণ আর্কিগোনিয়াম যদি সৃষ্টি হয়ে যায় তাহলে সেটা আবৃতবীজি উদ্ভিদ থাকে না, সেটা হয় নগ্নবীজি উদ্ভিদ। তো সাইকাস যেহেতু একটি নগ্নবীজি উদ্ভিদ, তাই সাইকাসের মধ্যে কি থাকবে না, এই আর্কিগোনিয়াম, সরি সাইকাসের মধ্যে কি থাকবে, আর্কিগোনিয়াম থাকবে। কারণ সাইকাস হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ, আর্কিগোনিয়াম কোথায় থাকে না, নগ্নবীজি উদ্ভিদে থুকু, আবৃতবীজি উদ্ভিদে থাকে না। এই লাইনটা একটু মাথায় রাখো সবাই, ঠিক আছে? এটা আমি এখানে লিখে দিই, আর্কিগোনিয়াম সৃষ্টি হয় বা আর্কিগোনিয়াম পাওয়া যায়, আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ সৃষ্টি হয়। এটা হচ্ছে সাইকাসের মধ্যে তৈরি হয়, কারণ নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য এটা আর্কিগোনিয়াম সৃষ্টি হওয়া। আবৃতবীজি উদ্ভিদে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। আবৃতবীজি উদ্ভিদের জনন প্রক্রিয়াটা, ওই যে দেখছো দিনিশেক প্রক্রিয়াটা অনেকটা জটিল একটা প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। তো আলাদা করে স্ত্রী জননাঙ্গ গঠন করার প্রয়োজন পড়ে না। তাদের কি থাকে, ফুল থাকে। ফুলের মধ্যে তোমার কি থাকে বলো তো, আবৃতবীজি উদ্ভিদের ফুল যে থাকে, সেই ফুলের মধ্যে তোমার গর্ভাশয় থাকে, সেই গর্ভাশয় থেকে নিষিক্ত হয়ে পরবর্তীতে ফলে রূপান্তরিত হয়। কিন্তু আলাদা যে স্ত্রী জননাঙ্গটা গঠিত হওয়া দরকার, সেই স্ত্রী জননাঙ্গটা গঠিত হয় না, কারণ তাদের ফুল থাকে। আর কিন্তু সাইকাস উদ্ভিদে তো ফুল থাকে না, তো সাইকাসে কি হয়, তাই সাইকাসে আর্কিগোনিয়াম বা আলাদা করে জননাঙ্গ সৃষ্টি হয়। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য এটা, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এই ছিল হচ্ছে সাইকাস নিয়ে আমাদের আলাপ আলোচনা। এরপরে চলো আমরা চলে যাই কোথায়, সাইকাসের গঠন বৈশিষ্ট্য। তো দেখছো তো তোমরা যে মানে তোমাদের প্রশ্ন কিন্তু একটু ভিন্নভাবেও দিতে পারে, মানে একটু পেঁচাইতে পারে, ঠিক আছে? চাইলে কিন্তু পেঁচাইতে পারে। হ্যাঁ, সাইকাস নগ্নবীজি উদ্ভিদ। আচ্ছা, এরপরে তুমি যেটা পড়বা, সাইকাসের গঠন বৈশিষ্ট্য যেটা আছে, সেই গঠন বৈশিষ্ট্যের মধ্যে তুমি দেখবা মানে সাইকাসের যে মূলত শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আছে, এই সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়বা। সাইকাসের কি বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য। সাইকাস যেহেতু নগ্নবীজি উদ্ভিদ ভাইয়ারা, তো নগ্নবীজি উদ্ভিদের সাথে দেখবা যে এদের মিল আছে, কিছু জিনিসে মিল থাকবে। শনাক্তকারী বৈশিষ্ট্য এর মধ্যে অন্যতম যেটা আছে, কচি পাতা কুণ্ডলিত। কচি পাতা কোন অবস্থায়, কুণ্ডলিত অবস্থায় থাকে। কচি পাতা কুণ্ডলিত, এই কুণ্ডলিত পাতাকে কি বলা হয়, সার্সিনেট ভার্নেশন। তা আসতে পারে নিচের কোনটিতে সার্সিনেট ভার্নেশন দেখা যায়, বা সার্সিনেট ভার্নেশন কোন উদ্ভিদের মধ্যে থাকে, বা সাইকাসের নিচের কোনটি সাইকাসের বৈশিষ্ট্য, সার্সিনেট ভার্নেশন। এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইড তো একটা বিষাক্ত পদার্থ, তো তুমিও কি একটু বিষাক্ত পদার্থ নাকি? উল্টাপাল্টা কমেন্ট কেন করতেছো ভাই? আমি যদি অভিযোগ জানাই, তোমার এই ব্যাপারটা যদি আমি অভিযোগ জানাই, তুমি আজে বাজে কথা বলতেছো, তোমার কিন্তু গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে বা ব্লক করে দেওয়া হবে। আচ্ছা, তারপরে সাইকাসের যে শুক্রাণুটা আছে, শুক্রাণু উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। উদ্ভিদকুলের মাঝে সর্ববৃহৎ, ঠিক আছে? সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়। কচি পাতা কেমন, কুণ্ডলিত, সার্সিনেট ভার্নেশন। তারপরে হচ্ছে এদের পাতায় কি থাকে বলো তো, পাতায় হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। এই ট্রান্সফিউশন টিস্যুটা কি, পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। পাতায় ট্রান্সফিউশন
ট্রান্সফিউশন বা পরিবহন, ওই যে আমরা জাইলেম ফ্লোয়েম বলি না, সেইটাই। জাইলেম ফ্লোয়েম যেমন টিস্যু, এরকম টিস্যু ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, আর এরা কেমন? হেটারোস্পোরিক। হেটারোস্পোরিক অর্থাৎ অসমরেণু প্রসূ বা মেগা ও মাইক্রোস্পোর তৈরি হয়, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। বা মাইক্রো, আচ্ছা মাইক্রো হেটারোস্পোরিক, এটার বাংলায় হচ্ছে অসমরেণু প্রসূ। তৈরি হয়। এই লাইনগুলোই হচ্ছে তোমার কি গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জিনিসগুলা মাথায় রাখবা। আর এই যে মাইক্রো ও মেগা স্পোর যে আছে, অর্থাৎ পুং স্ট্রোবিলাস তৈরি হয়, কিন্তু স্ত্রীরেণুপত্র স্ট্রোবিলাস তৈরি করে না। পুং রেণুপত্র কি তৈরি করে? স্ট্রোবিলাস তৈরি করে। পুং রেণুপত্র স্ট্রোবিলাস তৈরি করে, কিন্তু স্ত্রী রেণুপত্র স্ট্রোবিলাস তৈরি করে না। এই ছিল হচ্ছে সাইকাসের কিছু গঠন বৈশিষ্ট্য। এরপর তুমি যেটা বলবা, সাইকাসের সাথে তোমার কি ফার্নের মিল আছে কিছু। সাইকাসের সাথে ফার্ন উদ্ভিদ যে আছে কেমন, এই যে সাইকাস ও ফার্ন উভয় কেমন স্পোরোফাইট। স্পোরোফাইট মানে কি? স্পোরোফাইটটা হচ্ছে যাদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, মানে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। দেহ কেমন? মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। এবং সাইকাস কেমন? স্পোরোফাইট। আবার ফার্ন উদ্ভিদও কেমন? এই স্পোরোফাইট। এই জিনিসটা মাথায় রাখবা। এরপরে হচ্ছে শুক্রাণু কেমন? বহু ফ্লাজেলা যুক্ত, অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদের শুক্রাণু বলতে তোমার ফ্লাজেলা যুক্ত শুক্রাণু। আর আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণু কেমন? ফ্লাজেলা বিহীন। এই জিনিসটা একটু মাথায় রাখবা। নগ্নবীজী উদ্ভিদের শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা যুক্ত, আর আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা বিহীন। তো সাইকাস যেহেতু নগ্নবীজী, তার মানে এদের শুক্রাণু কেমন? ফ্লাজেলা যুক্ত, অর্থাৎ বহু ফ্লাজেলা যুক্ত, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। তারপরে জীবনচক্রে অসম আকৃতির জনুক্রম বিদ্যমান। অসম আকৃতির জনুক্রম বলতে তোমার এদের যৌন জননও ঘটে, আবার অযৌন জননও ঘটে। এখন ধরো অসম আকৃতির জনুক্রম বলতে বুঝাইছে হচ্ছে মূলত যে জনুক্রম জিনিসটা হচ্ছে তোমার অযৌন এবং যৌন দুইটা মিলে হচ্ছে এদের জীবনচক্র সম্পন্ন হয়। অযৌন দশাটা যদি 5 বছর চলে, আর যৌন দশাটা যদি 5 বছর যাবত চলে, অর্থাৎ ধরো বছরে মানে আমরা আচ্ছা বছরের হিসাবটা ধরি, 1 বছরে কত? 12 মাস, অর্থাৎ যৌন জনন চক্র চলতেছে তোমার 6 মাস, আর হচ্ছে অযৌন জনন চক্র চলতেছে হচ্ছে 6 মাস। তাহলে এইটা হচ্ছে তোমার কেমন? জনুক্রমটা, এদের মাঝখানে জনুক্রম বিদ্যমান, মানে এই অসম আকৃতির না, সম আকৃতির জনুক্রম বিদ্যমান। যদি 6 মাস অযৌন, 6 মাস যৌন জনন চক্র চলে, তাহলে তাদের কেমন? সম আকৃতির জনুক্রম। কিন্তু অসম আকৃতির জনুক্রম কোনটা? সাপোজ তোমার অযৌন জনন চললো 2 মাস যাবত, আর যৌন জনন চলছে 10 মাস যাবত, সরি, অথবা এরকম হতে পারে যৌন জনন চলতেছে 2 মাস যাবত, আর অযৌন জনন চলতেছে 10 মাস যাবত। এটা কি যৌন জননের সময়কাল আর অযৌন জননের সময়কাল কি সেম হইলো না? তাহলে এইটাই হচ্ছে অসম আকৃতির জনুক্রম। আর যদি তোমার সম আকৃতির হয়, তাহলে অযৌন জনন যতদিন যাবত হবে, যৌন জননও ঠিক ততদিন যাবতই হবে। এই জিনিসটা আশা করি তোমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে? হ্যাঁ, সাইকাসে অসম আকৃতির জনুক্রম বিদ্যমান। না, তোমাদের কিছু বলা যাবে না, তোমরা অনেক ঝগড়া করো। তোমাদের কিছু বললে দেখা যাবে ঝগড়া শুরু করে দিছো তোমরা।
সত্যি কথা বলতে আমি নিজেও কিন্তু আসলে মেয়ে মানুষের রাগ দেখে একটু ভয় পাই, যদি আমার তেমন কেউ নাই, বাট ধরো যে ফ্রেন্ড আছে না এমনি নর্মালি, দেখা যায় যে এরা রাগ করলে এদের রাগ ভাঙাইতে গেলে আবার আরেক অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, সাইকাসের জনন প্রক্রিয়া, ঠিক আছে। সাইকাসের যে জনন প্রক্রিয়াটা আছে এর মাঝখানে একটা হচ্ছে তোমার কি অযৌন জনন বা অঙ্গজনন প্রক্রিয়া, আর একটা হচ্ছে যৌন জনন প্রক্রিয়া। আচ্ছা, এটা আরেকটা স্লাইড তৈরি করি আমরা। অযৌন জনন, এই যে অযৌন জননটা যে আছে এটার আরেকটা নাম কি বলতো? এটাকে আমরা কি বলি? অঙ্গজ জনন প্রক্রিয়া বলে থাকি। অযৌন জনন অর্থাৎ অঙ্গজ জনন প্রক্রিয়া। অর্থাৎ সাইকাসটা কেমন, এই যে এটা যে অযৌন জননটা আছে এটা কি একটা অঙ্গজ জনন প্রক্রিয়া। আরে ভাই, আমি এত এক্সপিরিয়েন্স বান্দা না, আমি এত পেন নিতে পারবো না দেখে এখন অব্দি সিঙ্গেল মানুষই আছি। আবার মেয়েরা আবার বললো না যে যে এরকম মানে সবার মাঝখানে ঝগড়া বাজায় দিয়ে দেখা সিঙ্গেল রয়েছে এখনো। আচ্ছা, এই যে অঙ্গজনন প্রক্রিয়া যে আছে এই অঙ্গজনন প্রক্রিয়াটা তোমার মাথায় রাখতে হবে যে সাইকাসের যে সাইকাস উদ্ভিদে কি তৈরি হয় বলো তো? মুকুল তৈরি হয়। সাইকাসে মুকুল তৈরি হয়। এই মুকুলটা অন্য কোনো উদ্ভিদে বা অন্য কোথাও লাগাইয়া দিলে বা অন্য কোনো উদ্ভিদের গায়েও যদি তুমি রেখে দাও বা তার মধ্যে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করো, ওইখান থেকে তোমার কি হবে? নতুন একটি সাইকাস তৈরি হবে। অর্থাৎ সাইকাসে কি তৈরি হয়? মুকুল তৈরি হয়। এই মুকুলটাই হচ্ছে পরবর্তীতে এই যে মুকুলটা যে তৈরি হলো এই মুকুলটা থেকে পরবর্তীতে পূর্ণাঙ্গ একটি সাইকাস উদ্ভিদ তৈরি হয়, ঠিক আছে। আর এই যে সাইকাসের চারা তৈরি হয় কোন মাসে বলো তো? মার্চ এপ্রিল মাসে চারা তৈরি হয়। মার্চ এপ্রিল মাসে কি তৈরি হয়? সাইকাসে চারা তৈরি হয়। চারা তৈরি হয়। এটাই হচ্ছে তোমার অযৌন জনন প্রক্রিয়ায়। তুমি জাস্ট এইটুকুই মাথায় রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে সাইকাসের জনন প্রক্রিয়ার মধ্যে তোমার কোনটা পড়াবো আমরা? যৌন জনন। যৌন জনন, এই যৌন জননের মধ্যে আবার তোমার আসতে হচ্ছে পুং রেণুপত্র, পুং রেণুপত্র। আরেকটা কি আছে? আরেকটা আছে তোমার হচ্ছে স্ত্রী রেণুপত্র। এখন দেখো পুং সাইকাস উদ্ভিদে কি তৈরি হয় বলতো? পুং রেণুপত্র বা পুং স্ট্রোবিলাস তৈরি হয়। আচ্ছা, পুং রেণুপত্র বলতে পুং সাইকাস বা পুং সাইকাস, এটা লিখি আমরা। সাইকাসে মোচা আকৃতির কি তৈরি হয়? পুং স্ট্রোবিলাস বা পুং রেণুপত্র তৈরি হয়। পুং স্ট্রোবিলাস তৈরি হয়। এই লাইনটা মাথায় রাখবা, ঠিক আছে। এখন দেখো এই যে মোচাকৃতির যে পুং স্ট্রোবিলাস তৈরি হলো, এই পুং স্ট্রোবিলাসের মধ্যে কি থাকবে? পৃষ্ঠদেশে বহু স্পোরঞ্জিয়া থাকবে। পুং স্ট্রোবিলাস বা পুং রেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পোরঞ্জিয়া তৈরি হয়। স্পোরঞ্জিয়া তৈরি হয়। আর দুই থেকে 5টি স্পোরঞ্জিয়া একত্রে অবস্থান করলে তাকে কি বলা হয়? সোরাস বলা হয়, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। 2 থেকে 5টি স্পোরঞ্জিয়া একত্রে
অবস্থান করলে তাকে কি বলি আমরা? সোরাস। তাকে সোরাস বলে, সোরাস বলে। এই জিনিসটা মাথায় রাখবা। তো এই ছিল হচ্ছে পুং সাইকাস থেকে তুমি পড়বা। আর স্ত্রী সাইকাস, স্ত্রী সাইকাস বা, আচ্ছা এটা একটু নিচ থেকে লিখতে হবে, এটা অন্য কালি দিয়ে লিখি আমরা, যেহেতু স্ত্রী মানুষ সম্মানের সহিত তাদেরকে অন্য একটা দেই। এই যে আর্কিগোনিয়া সৃষ্টি হয়, তারপরে আর্কিগোনিয়া এর ভিতরে ডিম্বাণু তৈরি হয়। আর স্ত্রী রেণুপত্র যা আছে তোমার, এই স্ত্রী রেণুপত্র দেখতে কেমন? স্ত্রী রেণুপত্র দেখতে ফনা তোলা সাপের মতো। আশা করি রিলেট করতে পারছো কিছু। ফনা তোলা সাপের মতো। স্ত্রী রেণুপত্র দেখতে কেমন? ফনা তোলা সাপের মতো। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? তোমাদের কমেন্ট করে হাসি পাইতাছে। হ্যাঁ, ওই যে একজন কমেন্ট করছে দেখলাম, স্পোরঞ্জিয়ার ভিতরে স্পোর মাতৃকোষ থেকে তৈরি হয়, আর স্পোর মাতৃকোষ থেকে পরবর্তী তোমার শুক্রাণু সৃষ্টি হয়। তো সাইকাসের এই জিনিসগুলো জাস্ট একটু রিডিং করবা, আর এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পয়েন্টগুলো থেকে তোমার সরাসরি এমসিকিউ দিয়ে দিতে পারে। তো এই জিনিসগুলো আমি লিখে দিলাম। চলো পরবর্তী স্লাইডে চলে যাই। আবৃতবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে? নগ্নবীজী উদ্ভিদ চলে গেছে, ঠিক আছে? তবে এই জিনিসটা, এই কে কালনাগিনী বলতেছে আবার, এইসব কি? আমি তো ডিরেক্টলি কিছু বলি নাই, এখন আমার কোনো দোষ দিতে পারবা না কেউ, ঠিক আছে? আমার কিন্তু কোনো দোষ নেই এখানে, এখানে তোমরা ঝগড়া করতেছো। আচ্ছা, একজন প্রশ্ন করছে কম্প্যাক্ট স্ট্রোবিলাসটা কি? কম্প্যাক্ট স্ট্রোবিলাসটা হচ্ছে তোমার এই স্ট্রোবিলাসগুলো যে আছে না, এগুলো ঘনভাবে সন্নিবেশিত অবস্থায় থাকে। এই স্ট্রোবিলাসগুলো তুমি দেখতে মনে হচ্ছে যে স্ট্রোবিলাস একটা, স্ট্রোবিলাসের ভিতরে তোমার স্পোরঞ্জিয়া থাকে, এই স্পোরঞ্জিয়ার ভিতরে আবার স্পোর মাতৃকোষ তৈরি হয়। কিন্তু এই যে স্ট্রোবিলাসগুলো যে আছে, অনেকগুলো স্ট্রোবিলাস মিলা একটা তোমার তৈরি করে, কি বলে, আরে মানে অনেকগুলা স্ট্রোবিলাস মিলিত হইয়া ঘনভাবে সন্নিবেশিত একটা তোমার পুং রেণুপত্র, সরি পুং স্ট্রোবিলাস তৈরি করে। মানে পুং স্ট্রোবিলাসটা যে আছে, এই পুং স্ট্রোবিলাসের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট থাকে, এগুলো যখন ঘনভাবে সন্নিবেশিত হয় তখন সেটাকে আমরা বলি কম্প্যাক্ট স্ট্রোবিলাস, ঠিক আছে? এই জিনিসটাই। আচ্ছা, আবৃতবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে? আমরা এখন নগ্নবীজী উদ্ভিদ শেষ করে ফেলছি। এখন আমরা, আচ্ছা আরেকটা কথা বলি, সাইকাসের যে অর্থনৈতিক গুরুত্বটা আছে, ওই লাইনটা একটু, ওই
টপিকটা তোমরা একটু দেখো যে ওইখানে কোনটা থেকে অ্যারারুট ও বার্লি তৈরি করা হয়, যেমন সাইকাস সার্সিনালিস তোমার হচ্ছে চর্মরোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, এই জিনিসগুলো একটু পড়ো, জাস্ট রিডিং পড়ো এই জিনিসগুলো। আচ্ছা, আবৃতবীজী উদ্ভিদ অর্থাৎ যে উদ্ভিদের বীজ কোন অবস্থায় থাকে, ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে, অর্থাৎ যে উদ্ভিদে বীজ ফলের মাঝে আবৃত অবস্থায় থাকে, এর নাম হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। একে গুপ্তবীজী উদ্ভিদও বলা হয়, গুপ্তবীজী উদ্ভিদও বলে। এই লাইনগুলো মাথায় রাখবা, ঠিক আছে? এরপরে তোমরা যেটা করবা যে পৃথিবীর আবৃতবীজী উদ্ভিদের সবচেয়ে কোনটা, ছোট কোনটা, উলফিয়া। রাগ না ভাঙাইলে আর আসবা না, না আসলা তোমারই লস। নিজের ভালো যদি না বুঝে তাহলে আর কি বলবো। দেখো এগুলো আসলে কোনো ব্যাপার না, বুঝতে পারছো? এই জিনিসগুলো মেয়ে মানুষের রাগ উঠবেই, তো সবসময় যে তারা আশা করে বসে থাকবে যে ছেলেরা তাদের রাগ ভাঙাবে, এইটা কোনো মানে ইস্যু হইল না। ছেলেদের এত ঠেকা নাই বা এত টাইম নাই যে মেয়েদের রাগ ভাঙাবে। ক্লাস করলে করো, মনোযোগ দিয়ে করো। হাসি পাইতেছে তোমাদেরই দেখা। উলফিয়া সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ। আর বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে উলফিয়া অ্যারাইজা। এটা হচ্ছে কত, 0.1 মিলিমিটার। কত, 0.1 মিলিমিটার। এই জিনিসটা মাথায় রাখবা। এই উলফিয়া হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ, এই জিনিসটা মাথায় রাখবা সবাই, ঠিক আছে? হ্যাঁ, অ্যাপোফাইসিস বলতে পুংরেণুপত্রের শীর্ষকে বোঝানো হয়েছে। এই যে ধরো এইটা যদি হয় একটা এই দাঁড়াও, অ্যাপোফাইসিস বলতে পুংরেণুপত্রের শীর্ষ কি, ওয়েট, পুংরেণুপত্রে মাইক্রোস্পোরোফিল, হ্যাঁ হ্যাঁ পুংরেণুপত্র। এই যে মাইক্রোস্পোরোফিল যেটা আছে না, এই যে এইরকম হবে আকৃতি, এই যে মাইক্রোস্পোরোফিল, এই মাইক্রোস্পোরোফিলের যে শীর্ষটা আছে, এই শীর্ষ মাথাকে বলা হচ্ছে তোমার কি, অ্যাপোফাইসিস। ওইটা হচ্ছে ওই সাইকাসের যে ইটা আছে ওইটার মধ্যে তোমার হচ্ছে স্পোরোফিল যেটা আছে ওইখানে, অর্থাৎ পুং স্পোরোফিল বা পুং রেণুপত্র, ওইটার শীর্ষকে বলা হয় অ্যাপোফাইসিস, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা সবাই। আমার এত লাকি পার্সন হওয়া দরকার নাই। আমি একটা সিদ্ধান্ত নিছি, কঠিন সিদ্ধান্ত, বুঝতে পারছো? চরম কঠিন সিদ্ধান্ত। সেটা হচ্ছে আমি বিয়ে করব না। যদি ভালো রাগবিহীন কোনো মেয়ে পাই আমি, তাহলে আমি বিয়ে করব, তাছাড়া আমি বিয়ে করব না। আচ্ছা চলো, আবৃতবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম। কিন্তু আমি আজ পর্যন্ত যতগুলো মেয়ে দেখছি একটাও মানে রাগ ছাড়া না, সবারই অতিরিক্ত রাগ, যার জন্য আমার মনে হইতেছে না যে আমার কপালে বিয়ে আছে। কারণ আমি নিজে অনেক ঠান্ডা মানুষ, আমি সহজে রাগি না। আবার এটাও ঠিক যে আমি যখন রেগে যাই তখন আমার মানে মেজাজ ঠিক থাকে না, বাট আমি সবসময় মজা করি সবার সাথে। আচ্ছা, আবৃতবীজী বা অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে এই জিনিসটুকু তোমাদের পড়লে এনাফ। এখন চলো আমরা চলে যাই আবৃতবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখো ভাইয়ারা, একটা জিনিস রিলেট করে পড়তে পারবা তোমরা। নগ্নবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্য, এটা যদি মুখস্থ করো, আবৃতবীজীরগুলো তোমার আহামরিভাবে মুখস্থ করতে হবে না, জাস্ট দু একটা পয়েন্ট ছাড়া। কারণ আবৃতবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নগ্নবীজের বিপরীত, এটা তোমরা সবাই বুঝতেই পারবা, ঠিক আছে? আবৃতবীজী উদ্ভিদের যেগুলা আছে মানে বৈশিষ্ট্যগুলো যা আছে সেগুলো হচ্ছে তোমার নগ্নবীজী উদ্ভিদের বিপরীতধর্মী বৈশিষ্ট্য। ঠিক আছে, যাও তোমরা ঝগড়াটা থামাও। আজকের ক্লাসটা যদি শেষ করতে পারি, যদি সময় হাতে থাকে, গান শোনাবো তোমাদের। যাও, আগামী নেক্সট প্রোগ্রাম আছে আমাদের 1 তারিখে, আমার ফ্যাকাল্টির একটা প্রোগ্রাম আছে, ওইখানে আমি 2টা গান দিচ্ছি।
যদি সুস্থ থাকি আর কি, গলার অবস্থা যদি ভালো থাকে, অনেক সময় গলার অবস্থা ঠিক থাকে না, তো তোমাদের গান শোনাবো, তাও ঝগড়া করো না ভাইরা। এই যে যেমন ধরো যে মানে এই আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলা সবগুলা একটু দেখবা জাস্ট, নগ্নবীজির সাথে কোথায় কোথায় ভিন্নতা আছে এই ভিন্নতাগুলো আগে দেখবা। তো যখন আসবে নিচের কোনটি আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, তুমি যদি নগ্নবীজি পড়ে রাখো দেখবা 3টা অপশন দিয়েছে নগ্নবীজির, একটা দিয়েছে আবৃতবীজির। তো তুমি নগ্নবীজি পড়তেছো, নগ্নবীজির 3টা দেখলা যে মিলে গেছে, একটা মিলতেছে না, তার মানে ওটা কি, ওটা আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। আবার আসলো নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, নগ্নবীজি তুমি পড়ে রাখছো শুধু, তুমি দেখবা নগ্নবীজি উদ্ভিদের যেটা বৈশিষ্ট্য, এটা যখন তোমার চোখ আটকে যাবে, আশেপাশেগুলো তাকাবা দেখবা ওইগুলো নগ্নবীজির সাথে মিলতেছে না তোমার, তখন কি করবা তুমি, তখন ওই 3টা অপশন কাট দিয়ে দিবা, তার মানে ওইগুলা কি, ওইগুলো আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। তুমি বুঝতে পারতেছো। এমসিকিউতে হচ্ছে এটা একটা সুবিধা, ঠিক আছে, এটা একটা সুবিধা। প্রহর ভাইকে চিনি, উনি আমার ফ্যাকাল্টির সিনিয়র বড় ভাই, উনি হচ্ছে তোমার ভালো পিয়ানো বাজাইতে পারে। ভাই হচ্ছে জেনেটিক্স ডিপার্টমেন্টে মাস্টার্স করতেছে, যেটা আমারও ইচ্ছা আছে। ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল এক সময়, একটু ঝামেলা হয়েছিল গত বছর, যার জন্য আমি গান গাই নাই এইসব কারণেই। যাই হোক, এগুলো আমি ইস্যুতে যাচ্ছি না, কিন্তু উনি অনেক ভালো গান, মানে ভালো গান গায় বলতে উনি অনেক ভালো পিয়ানো বাজাইতে পারে, ভালো গানও গায়। আচ্ছা, তো আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলা তোমরা নগ্নবীজিরগুলা ভালোভাবে পড়বা, বা আবৃতবীজিরগুলা যে কোনো একটা পড়বা ভালোভাবে, নগ্নবীজি অথবা আবৃতবীজি, হয় নগ্নবীজি পড়বা অথবা আবৃতবীজি পড়বা, যে কোনো একটা যখন ভালোভাবে পড়বা তখন দেখবা অটোমেটিক্যালি আবৃতবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্য, এটার বিপরীত বৈশিষ্ট্যগুলো নগ্নবীজির, তাহলে এটা কিন্তু তোমার অটোমেটিক্যালি আর মানে এক্সট্রা পড়তে হচ্ছে না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। এখন চলো, নগ্নবীজি আর আবৃতবীজির মধ্যে একটা পার্থক্য আছে তোমাদের বইয়ের ছকে, নগ্নবীজি ও আবৃতবীজি, এই পার্থক্যটা বলবা, কারণ ছক থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। নগ্নবীজি ও আবৃতবীজির পার্থক্য। যখন নিঝুম রাতে সব কিছু চুপ। আচ্ছা, এখন দেখো আবৃতবীজী উদ্ভিদের গোত্র পরিচিতি, ঠিক আছে। এই গোত্র পরিচিতিটা যে আছে, এটা কেমন, আবৃতবীজী উদ্ভিদকে কয়টা, 2টা শ্রেণীতে ভাগ করা যায়, 2টা শ্রেণীতে ভাগ করা যায়, 2টি শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক আছে। কি কি শ্রেণী বলতো, একটা হচ্ছে ম্যাগনোলিয়া শ্রেণী, আর একটা হচ্ছে লিলি শ্রেণী। অর্থাৎ ম্যাগনোলিয়া শ্রেণী যেটা, সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, ম্যাগনোলিয়া শ্রেণী, ম্যাগনোলিয়া শ্রেণী। আরেকটা হচ্ছে বা দ্বিবীজপত্রী উদ্ভিদ, আর লিলি শ্রেণী বা একবীজপত্রী উদ্ভিদ। এই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের তোমার নর্মালি যে গোত্র পরিচিতি আছে। আর এইটাকে ডক্টর আর্থার ক্রনকুইস্ট কতগুলোতে অন্তর্ভুক্ত করছে বলো তো। এই আর্থার ক্রনকুইস্ট টোটাল আবৃতবীজী উদ্ভিদের যে গোত্র পরিচিতি আছে, কতগুলো গোত্র সংখ্যা হচ্ছে, গোত্র সংখ্যা, এই যে গোত্র যে আছে, এই গোত্র লেখার উপর মার্ক করলাম, গোত্র সংখ্যা হচ্ছে 380টি। কে, ডক্টর আর্থার ক্রনকুইস্ট, উনি 380টিতে করছে, যার মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদ হচ্ছে 315টি, আর একবীজপত্রী উদ্ভিদ কত, এই 380 থেকে 315 বাদ দিলে যে কতগুলা থাকে 65টি, সেই 65টি হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদের গোত্র, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। দেখা যাবে আপনি আগেই বিয়ে করবেন, এত নাই, ঘর কাইটা মানে নিজে খাল কাইটা কুমির আনার কোনো শখ আমার নাই, তাই আগে বিয়ে করতে চাই না, বিয়েই করবো না। বিশেষ করে বাঙালি মেয়ে তো বিয়েই করা যাবে না, বিয়ে করলে বিদেশি মেয়ে করবো। যখন আমি স্কলারশিপ নিয়ে বাইরে যাব তখন বিদেশি মেয়ে বিয়ে করবো, বুঝতে পারছো। বেশি কোনায় লিখলে দেখা যায় না। আচ্ছা দেখি তো,
আহ, আচ্ছা ভাইরা, আমি একটু ক্যামেরাটাই করে নিই, যেহেতু এই কোনা বরাবর লিখতেছি। আচ্ছা, এখন ঠিক আছে? বিয়ে করলে করব কাশ্মীরি মেয়ে, যেমন সুন্দর তেমন নম্র ভদ্র, ঠিক আছে? আচ্ছা দেখো, স্বভাব বা স্বরূপ যেটা আছে, এই স্বভাব স্বরূপ কিরকম? বিরুত আছে, গুল্ম আছে, বিরুত, গুল্ম, বৃক্ষ, পরাশ্রয়ী, পরজীবী, আর কিছু আছে উপগুল্ম বলে থাকি আমরা, এই উপগুল্ম, ঠিক আছে? এই জিনিসগুলা মাথায় রাখবা। আচ্ছা, বিরুৎ কোনগুলা? যেগুলা খুবই নরম, তো এগুলোর উদাহরণগুলো তোমরা পড়বা। যে বিরুৎ উদ্ভিদ কোনটা বলো তো? ধান, গম, দুর্বা ঘাস। ধান, গম, দুর্বা ঘাস। তো এইগুলোর জন্য ভাইয়ারা যতটুকু আমি বলি ওই কাজগুলো করবা। তারপরে হচ্ছে তোমার এই পরাশ্রয়ী উদ্ভিদ যেটা আছে, পরাশ্রয়ী, পরজীবী, এই দুইটার মধ্যে পার্থক্যটা আমি একটু বলে রাখি। পরাশ্রয়ী উদ্ভিদ হচ্ছে সেই সব উদ্ভিদ, যেসব উদ্ভিদ অন্য একটা উদ্ভিদের গায়ে আশ্রয় করে বাঁচে, কিন্তু ওই উদ্ভিদের যার গায়ে সে বসবাস করতেছে বা যার গায়ে, মানে তোমরা দেখবা যে একই গাছের মধ্যে দুই ধরনের গাছের পাতার মতো দেখা যাইতেছে, অর্থাৎ একটা উদ্ভিদের উপর আরেকটা উদ্ভিদ, এরকম দেখছো না কখনো? এরকম উদ্ভিদগুলো হচ্ছে তোমার কি পরাশ্রয়ী, অর্থাৎ পরাশ্রয়ী বা পরজীবী হইতে পারে। পরাশ্রয়ী উদ্ভিদ হচ্ছে যে যার দেহে বসবাস করতেছে তার কোনো ক্ষতি করবে না, তারা দুইজনেই মানে জাস্ট তার কাছ থেকে কিছু খাদ্য নিবে বা পুষ্টি নিবে, কিন্তু সে তার মতো চলে থাকবে। আর পরজীবী উদ্ভিদটা হচ্ছে সে নিজে তো পুষ্টি নিবেই, যে উদ্ভিদের গায়ে বসবাস করছে সেই উদ্ভিদের শোষণ করবে বা ওই উদ্ভিদের ক্ষতি করে থাকবে। যার জন্য পরজীবী আর পরাশ্রয়ী দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পরাশ্রয়ী হচ্ছে যে একজন গরিব লোক তোমার বাসায় আসছে, তো তুমি কি করছো? তার খাদ্য দান করতেছো, সে বিনিময়ে তোমার কোনো কাজ করে দিচ্ছে তোমার বাসায়, অর্থাৎ কাজের মানুষ আমরা রাখি না, তাদেরকে আমরা দিই, তারাও আমাদের তার বিরুদ্ধে বেনিফিটস দেয়। কিন্তু সেই কাজের মহিলা যদি কোনো কিছু চুরি করে নিয়ে চলে যায়, তাহলে সেটা মানে বা প্রতিনিয়ত চুরি করতেছে আমার বাসা থেকে, সে আমার বাসাতেই রয়েছে কিন্তু প্রতিনিয়ত চুরি করতেছে, তাহলে সেটা হয়ে যাবে পরজীবী। আর পরাশ্রয়ী হচ্ছে সে কোনো আমার ক্ষতি করতেছে না, বরং আমার উপকার করতেছে এবং আমার কাছ থেকেও সে বেনিফিটেড হচ্ছে, অর্থাৎ দুইজনেই বেনিফিটেড হচ্ছে। এটা হচ্ছে পরাশ্রয়ী। আর পরজীবী হচ্ছে একজনের লাভ হচ্ছে আর একজনের ক্ষতি হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। এই সাপ পরজীবী না, এটা কে বলছে পরজীবী সাপ? হ্যাঁ। তো এইগুলোর উদাহরণগুলো একটু পড়বা। গুল্ম আছে, বৃক্ষ আছে, উপগুল্ম আছে, পরাশ্রয়ী আছে, পরজীবী আছে, মৃতজীবী আছে। মৃতজীবী অর্থাৎ যে উদ্ভিদগুলো দেখবা যে কোনো মৃত কোনো প্রাণীর ওপর বা মৃত কোনো উদ্ভিদের ওপর বসবাস করে বেঁচে থাকে, যেমন ছত্রাক, এটা কিন্তু একটা মৃতজীবী। ছত্রাক একটা মৃতজীবী কেন? কারণ ছত্রাক দেখবা যে সচরাচর যে পচে যাওয়া বা গলে যাওয়া যে উদ্ভিদগুলো আছে ওইগুলোর গায়ে কিন্তু জন্মে থাকে, তো এগুলো হচ্ছে মৃতজীবী উদ্ভিদ, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এরপর চলো আমরা চলে যাই কোথায়? মূল। মূল কয় প্রকার? মূল আছে হচ্ছে তোমার 4 প্রকার। প্রধান মূল, গুচ্ছমূল, অস্থানিক মূল, পরাশ্রয়ী মূল। আর এইখানে মাথায় রাখবা প্রধান মূল হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আচ্ছা, আর গুচ্ছমূল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এখন দেখো ভাইরা, প্রধান মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তো দ্বিবীজপত্রী উদ্ভিদ কোনটা? যেমন মালবেসী গোত্রের যে উদ্ভিদগুলো আছে এগুলো বলতে গেলে তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো মালবেসী গোত্রের উদ্ভিদের যে বৈশিষ্ট্য এটা কি? প্রধান মূল থাকবে। আর গুচ্ছমূল কোনটা? একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। যেমন ধান হচ্ছে একটা একবীজপত্রী উদ্ভিদ, ধানের যে মূলটা আছে এই মূলটা দেখবা গুচ্ছিত আকারে থাকে, তাই ধানের মূলটা কেমন? গুচ্ছ মূল। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? ধানের যে মূল দেখবা সেই মূলটা কেমন? গুচ্ছ মূল।
আচ্ছা, তো আর সরি, ধানের যে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, গুচ্ছমূল। অস্থানিক মূল কোনটা? কেয়া, অশ্বত্থ, বট। কেয়া, বট। তারপর হচ্ছে পরাশ্রয়ী মূল। পরাশ্রয়ী মূল হচ্ছে অর্কিডের যে মূলটা আছে, অর্কিডের মূল। ঠিক আছে, এইগুলা, এই উদাহরণগুলা পড়বা ভাইয়ারা, কারণ উদাহরণই বেশি দেয় এই অধ্যায় থেকে। অর্কিডের মূল। তো এই ছিল হচ্ছে মূল নিয়ে আলাপ আলোচনা। এখন চলো আমরা চলে যাই কোথায়? কাণ্ড বা স্টেম। কাণ্ড বা স্টেম যে আছে, এই কাণ্ড কয় প্রকার? কাণ্ড হচ্ছে 4 প্রকার: ফাঁপা কাণ্ড, রাইজোম, টিউবার, বাল্ব। অর্থাৎ দেখবা কাণ্ডের মধ্যপর্ব ফাঁপা, অর্থাৎ কাণ্ডটা কেমন? ফাঁপা। যেমন তোমার, তুমি একটা যদি দেখো, সেটা হচ্ছে ঘাস গোত্র যে আছে, পয়েসি গোত্রের যে উদ্ভিদ আছে, যেমন ধানের, ধানের কাণ্ড দেখবা তুমি কম্পারেটিভলি কেমন বলো তো? এত কিছু কিভাবে মনে রাখবা? প্রচুর পড়তে হবে ভাই, কিছুই করার নাই। হ্যাঁ অবশ্যই পড়তে হবে, যত বেশি পড়বা তত মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা পরাশ্রয়ী হচ্ছে, আমি যেটা বলছি সেটা হচ্ছে অর্কিডের মূল। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, ফাঁপা কাণ্ড যেমন পয়েসি গোত্রের উদ্ভিদের কাণ্ড, অর্থাৎ ধানের কাণ্ড বলতে পারো। কারণ ধান উদ্ভিদটা তুমি যে দেখছো ভাইয়ারা, এই ধানের তোমার কি কাণ্ডটা কেমন? ওই যে যেটা দেখবা যে মাটি থেকে, মানে যে ইয়ের দিকে যে উঠছে, যেটার শীর্ষে হচ্ছে তোমার কি থাকে? ধানের যে ফসলটা থাকে, মাঝখানে যে কাণ্ডটা থাকে, কাণ্ডটা কি আমরা খড় হিসেবে যে ব্যবহার করি না? খড় হিসেবে যেটা ব্যবহার করি ওইটাই তো, ওইটা হচ্ছে ধানের কাণ্ড। তাহলে ওইটা কি মধ্যপর্ব ফাঁপা না? ফাঁপা কাণ্ড, অর্থাৎ পয়েসি গোত্রের উদ্ভিদ। পয়েসি গোত্রের উদ্ভিদ। রাইজোম। রাইজোম কাণ্ডের উদাহরণ কোনটা বলো তো? রাইজোমের এইগুলার সংজ্ঞা সহ মাথায় রাখবা। রাইজোম হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। রাইজোম কোনটা? ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। উদাহরণ কোনটা বলো তো? আদা, হলুদ। সংজ্ঞা সহ পড়বা। আদা, হলুদ, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। অর্থাৎ আসতে পারে নিচের কোনটি রাইজোম কাণ্ডের উদাহরণ? আদা বা হলুদ। অর্থাৎ ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আমরা মাটির নিচে যেটা দেখি আদা হলুদের, আমরা ভাবি যে এটা হচ্ছে তোমার মূল, আসলে মূল না, ওইটা হচ্ছে কাণ্ড। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। মানে আদা হলুদ কি এগুলা কাণ্ড, এগুলো কিন্তু মূল না। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড হচ্ছে রাইজোম কাণ্ডের উদাহরণ। এরপর যেটা পড়বা সেটা হচ্ছে বাল্ব। ঠিক আছে, এটা এটাও ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, কিন্তু এটা অতি সংক্ষিপ্ত ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এটা মাথায় রাখবা। এটা কি? ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড। বাল্ব হচ্ছে ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড। এটা কি? পেঁয়াজ, রসুন। পেঁয়াজ, রসুন। রানার হচ্ছে থানকুনি, আর আরেকটা হচ্ছে টিউবার। টিউবার কাণ্ডের উদাহরণ কোনটা বলো তো? টিউবার কাণ্ডের উদাহরণ হচ্ছে আলু। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। অর্থাৎ ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড আছে যে, সেই কাণ্ডের মাথার যে অংশটা স্ফীত আকার ধারণ করে সেটাই হচ্ছে টিউবার। আলু হচ্ছে টিউবার কাণ্ডের উদাহরণ। আর মিষ্টি আলু হচ্ছে মূলের স্ফীত অংশ, কাণ্ডের নয়। মিষ্টি আলু কিন্তু কাণ্ড নয়, মিষ্টি আলু হচ্ছে মূলের স্ফীত অংশ। এই লাইনগুলো মাথায় রাখবা। অর্থাৎ যদি আসে যে টিউবার কোনটা, টিউবার হচ্ছে আলু, কেউ কিন্তু অপশনে যদি দেখো আবার মিষ্টি আলু, তাহলে কিন্তু দাগায় না ভাই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, পটেটো, গোলালু, পটেটো। এই ছিল হচ্ছে কাণ্ড সম্বন্ধে আলাপ আলোচনা। এরপর চলো আমরা চলে যাই কোথায়? পাতা।
পাতার মধ্যে তোমাদের তেমন পড়তে হবে না, তারপরেও তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে পত্রযুক্ত পাতা যেটা আছে, বা বৃন্তযুক্ত পাতাকে বলা হয় বৃন্তযুক্ত পাতাকে কি বলি আমরা? পিটিউলেট। পিটিউলেট। বৃন্তহীন পাতাকে সেসাইল বলে। ঠিক আছে, এই দুইটা লাইন মাথায় রাখবা। আর পাতার মধ্যে তোমার কম্পাউন্ড লিম্ফ বা যৌগিক পত্র যা আছে এই জিনিসটা মাথায় রাখবা, ল্যামিনা বা পত্রফলকটা, এই জিনিসগুলো একটু জাস্ট রিডিং পড়বা। সিম্পল, কম্পাউন্ড লিফ, অচুরপক্ষল যৌগিক, সচরপক্ষল যৌগিক, তারপর হচ্ছে দ্বিপক্ষল, ত্রিপক্ষল যৌগিক, এইগুলোর উদাহরণগুলো যদি কেউ মুখস্থ করতে পারো তাহলে ভালো, কিন্তু এইটা খুব আহামরি না। বিগত বছরগুলো দেখা যাচ্ছে কয়েক বছরে মাত্র 2-1টা প্রশ্ন আসছে এখান থেকে। সো একটা প্রশ্নের জন্য তোমার যদি মনে হয় যে এই প্রশ্নটা তোমার মানে খুবই, এই টপিকটা মাথায় রাখা খুব টাফ মনে হচ্ছে, তাহলে তোমাদের মানে এই টপিকটা স্কিপ করতে পারো, কারণ এগুলো থেকে সচরাচর প্রশ্ন হয় না। সো আমি জাস্ট বলি, পাতার প্রকারভেদ, এই দুইটা লাইন ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে 3 স্টার। ও উদাহরণ এগুলা 1 স্টার বা লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আরো যদি মনে হয় যে না এগুলো পড়তে পারবা না, তাহলে দরকার নাই ভাইয়া। এই উল্টাপাল্টা কমেন্ট করো না কেউ। সিয়াম একটু দেখো, কেউ বাজে আলোচনা যদি করে তাহলে ব্লক করে দেওয়া হবে। সিয়াম কিন্তু বইলা দিছে, কেউ বাজে আলাপ করো না ভাইয়ারা। তো পাতা থেকে আহামরি ইম্পর্টেন্ট নাই, পুষ্পপত্র বিন্যাস বা পুষ্প মঞ্জরি। ঠিক আছে, আচ্ছা পাতা থেকে আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে রেটিকুলেট ভিনেশন বা প্যারালাল ভিনেশন। ভিনেশনটা পড়তে পারো, রেটিকুলেট ভিনেশন। এই যে রেটিকুলেট ভিনেশনটা বলতে কি বোঝায় ভাইরা? দেখো, রেটিকুলেট অর্থাৎ রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা বলি না আমরা। এই রেটিকুলেট মানে বায়োলজিক্যাল টার্মে রেটিকুলেট মানে হচ্ছে জালিকাকার, অর্থাৎ জালিকাকার শিরাবিন্যাস। ভিনেশন মানে হচ্ছে শিরাবিন্যাস, আর রেটিকুলেট মানে হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। শিরাবিন্যাস কার বৈশিষ্ট্য বলো তো? দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে প্যারালাল ভিনেশন। প্যারালাল ভিনেশন বা সমান্তরাল। প্যারালাল মানে সমান্তরাল, ভিনেশন মানে জালিকাকার শিরাবিন্যাস, একবীজপত্রীর বৈশিষ্ট্য। এই দুটা লাইন ইম্পর্টেন্ট আসতে পারে, যে এগুলা একটু জোর দেওয়া পড়বা। অর্থাৎ তোমার দিতে পারে, যেহেতু একবীজপত্রীর বৈশিষ্ট্য, তোমার প্রশ্নটা থাকলে এইভাবে দিবে না ভাইয়ারা। দিবে কিভাবে জানো? বলবে ধানের যে শিরাবিন্যাসটা আছে এটা কোন ধরনের, প্যারালাল না রেটিকুলেট? ধান কোন গোত্রের উদ্ভিদ বলো তো? ধান হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, আর ধান যেহেতু একবীজপত্রী উদ্ভিদ তাহলে ধানের শিরাবিন্যাস কেমন হবে? প্যারালাল হবে। তো উদাহরণটা মাথায় রাখতে হবে, কোনগুলা দ্বিবীজপত্রী উদ্ভিদ, কোনগুলা একবীজপত্রী উদ্ভিদ, এই উদাহরণগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। এই জিনিসটা মাথায় রাখবা। এরপর চলো আমরা চলে যাই কোনটা? পুষ্পপত্র বিন্যাস বা পুষ্প মঞ্জুরি। পুষ্পপত্র বিন্যাস বা পুষ্প মঞ্জুরি এই জিনিসটাও খুবই কম ইম্পর্টেন্ট। এটার মধ্যে তোমার দুই ধরনের একটা আছে, একটা হচ্ছে রেসিমস,
রেসিমোস, এর মধ্যে আবার ভাগ আছে, রেসিম, স্পাইক, স্পাইকোলেট, ক্যাপিচুলাম। এগুলা কিছুই পড়তে হবে না, যদি পড়ো উদাহরণ জাস্ট। আর 2 নাম্বার হচ্ছে সাইমোস। রেসিমোস হচ্ছে অনিয়ত বর্ধনশীল, অর্থাৎ যেটা অতিমাত্রায় বর্ধিত হতে পারে বা অনির্দিষ্টভাবে বর্ধিত হবে, যেটা লিমিটলেস, ঠিক আছে। আর সাইমোস হচ্ছে নিয়ত বর্ধনশীল, অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত বর্ধিত হবে, এরপরে আর বর্ধিত হবে না। এই জিনিসগুলো মাথায় রাখবা। এখন সাইমোসের উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। সাইমোস কোনটা এটা মাথায় রাখবা, এটা হচ্ছে জবা। এটার উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট একটু, এটা হচ্ছে জবা, কারণ জবা দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে এই অধ্যায় থেকে আজ পর্যন্ত। এটা হচ্ছে কি জবা, সাইমোস হচ্ছে জবা, ঠিক আছে। হ্যাঁ, একবীজপত্রী পুষ্প ট্রাইমেরাস আর দ্বিবীজপত্রী টেট্রা বা পেন্টামেরাস। ভালো, এই জিনিসগুলো ভালো পড়ছো মনে হয় তোমরা, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবা জাস্ট। সাইমোস হচ্ছে জবা। তো রেসিমোস, এই জিনিস রেসিমোসের চাইতে সাইমোসটা বেশি ইম্পর্টেন্ট। পুষ্পপত্র বিন্যাস বা পুষ্পমঞ্জরি থেকে এটুকু পড়লেই তোমাদের জন্য এনাফ। এখন দেখো ফুল সম্বন্ধে প্রয়োজনীয় কিছু শব্দ। ফুল সম্বন্ধে প্রয়োজনীয় কিছু শব্দের মধ্যে তোমার অন্যতম হচ্ছে কি, মঞ্জরিপত্র আছে, পুষ্পাক্ষ আছে। তো মঞ্জরিপত্র কি বলো তো? মঞ্জরিপত্র আছে, পুষ্পাক্ষ আছে। পুষ্পাক্ষ জিনিসটা হচ্ছে মঞ্জরিপত্র পড়বা, পুষ্পাক্ষ অর্থাৎ ফুল যে তোমার অক্ষের ওপরে ফুলের 4টি স্তবক সুসজ্জিত অবস্থায় বা সাজানো থাকে, তাকে কি বলা হয়? পুষ্পাক্ষ। যে অক্ষের ওপরে পুষ্পের 4টি স্তবক কোন অবস্থায় থাকে? সাজানো অবস্থায় থাকে, তাকে বলা হয় তোমার কি? পুষ্পাক্ষ, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। আর মঞ্জরিপত্র হচ্ছে ক্ষুদ্র আকৃতির যে অংশটা ফুলের চারদিকে পাতার ন্যায় জন্মে থাকে, সেটাই হচ্ছে তোমার মঞ্জরি পত্র, অর্থাৎ মঞ্জরির মতো আকৃতি ধারণ করে। এখন দেখো পুষ্পাক্ষের উপরে কয়টা ফুলের স্তবক সাজানো থাকে? এখন পুষ্প স্তবক কয়টা? 4টা। কয়টা? 4টি। কি কি বলতো? 1 নাম্বার কি? বৃতি বা বৃত্তাংশ। করলা বা দলমণ্ডল। স্ত্রীস্তবক, এই দেখো মেয়েদেরকে আগে দিলাম, ঠিক আছে। পুংস্তবক। তবে ছেলেদের চাইতে কিন্তু ভার্সিটিতে বর্তমানে মেয়েরা বেশি চান্স পায়, কারণ মেয়েরা অনেক মনোযোগী পড়ালেখায়। ছেলেরা কিন্তু মনোযোগী না, ছেলেরাই দেখো শুধু মজা নিতেছিল, কিন্তু মেয়েরা কিন্তু অনেকেই মানে খুব শান্তভাবে পড়তেছিল। তো এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। আর দেখো এই যে ক্যালিক্স বা বৃতি যেটা আছে, এই ক্যালিক্সের প্রতিটি সদস্যকে কি বলা হয় বলো তো? ক্যালিক্স বা বৃতি প্রতিটি সদস্য হচ্ছে সেপাল। কোন কোন ফুলে এপিক্যালিক্স বা উপবৃতি থাকতে পারে। আচ্ছা, এই যে করলা বা দলমণ্ডল, এটার প্রতিটি সদস্যকে কি বলা হয় বলতে পারবা কেউ? পেটাল বা পাপড়ি। প্রতিটি সদস্যকে বলা হয় পেটাল বা পাপড়ি, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। এরপরে স্ত্রী স্তবক এবং পুং স্তবক। এই যে স্ত্রী স্তবক এবং পুং স্তবক যে আছে, পুং স্তবকের মধ্যে তোমার প্রকারভেদগুলো যে আছে, যে 6টি পুংকেশরের মধ্যে যদি 4টি
লম্বা এবং তোমার দুইটা খাটো, তাহলে কি টেট্রাডিনেমাস। আর চারটি পুংকেশরের মধ্যে যদি দুটি লম্বা দুটি খাটো হয় তাহলে তাকে কি বলা হয়? ডাইডিনেমাস বলা হয়ে থাকে। বইয়ের এই লাইনগুলো একটু পড়বা। পুংস্তবক থেকে তুমি যে জিনিসগুলো পড়বা, স্ট্যামেন কোনটাকে বলা হয়? স্টিগমা, তারপরে হচ্ছে কোনটা? ডাইডিনেমাস, আরেকটা কোনটা? টেট্রাডিনেমাস। আর পুং স্তবকের প্রকারভেদ, যেমন এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? এই প্রকারভেদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সর্বমুখ পরাগধানী। কার থাকে বলো তো? সর্বমুখ বা ভার্সাটাইল পরাগধানী কার? পরাগধানীর বিভিন্ন প্রকারভেদ আছে। পুংস্তবকের পরাগধানী, এর পুংস্তবকের কি? পরাগধানী। পরাগধানীর প্রকারভেদ যে আছে, সর্বমুখ পরাগধানী কোনটা? হ্যাঁ, এই তো সবাই পারতেছো, ধানের পরাগধানী হচ্ছে সর্বমুখ। এইটাই সবচেয়ে বেশি আসছে যে নিচের কোন পরাগধানীটি সর্বমুখ পরাগধানী, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? আর আরেকটা যেটা পড়বা সেটা হচ্ছে বৃক্কাকার কোনটা? সর্বমুখ, আরেকটা হচ্ছে বৃক্কাকার। বৃক্কাকার পরাগধানী কোনটার? জবার। আর বাকিগুলা একটু জাস্ট রিডিং করলেই এনাফ, ঠিক আছে? বাকিগুলো একটু জাস্ট দেখা যাবা। সর্বমুখটা আসছে এই তোমার কোথায়? ধানে। এরপরে তোমার যেটা আছে গাইনিসিয়াম বা স্ত্রী স্তবক, এই জিনিসটা মাথায় রাখবা। প্রতিটি সদস্যকে কি বলা হয় বলো তো? যেমন পুংস্তবকের প্রতিটি সদস্যকে কি বলা হয়? স্ট্যামেন। প্রতিটি সদস্য স্ট্যামেন, ঠিক আছে? আর স্ত্রীস্তবক যে আছে প্রতিটি সদস্যকে কি বলা হয় বলো তো? কার্পেল। আচ্ছা, এটা আরেক কালি ইউজ করি আমি। এই লাইনটা মাথায় রাখবা। প্রতিটি সদস্যকে কি বলা হয়? কার্পেল বলা হয়ে থাকে, ঠিক আছে? এরপরে আছে স্টাইল আছে বা গর্ভদণ্ড, এছাড়া আছে তোমার কি? স্টিগমা বা গর্ভমুণ্ড। আচ্ছা, আমি স্টিগমা এখানে লিখে ফেলছি, একটু মিস্টেক হয়ে গেছিল। তারপরে হচ্ছে এইখান থেকে যে জিনিসগুলো পড়বা তুমি, ওই তো প্রতি সদস্যকে বলা হয় কার্পেল। তারপরে তোমার আর কি কি? স্টিগমা, স্টাইল, এই টার্মগুলো জাস্ট একটু দেখবা, এইগুলা পড়বা। আর স্তবকের যে প্রকারভেদগুলো আছে, অর্থাৎ স্তবক দেখা তুমি যে জিনিসটা বুঝতে পারবা, ও এগুলা আলাদা আছে, তারপরে আমি করি। আচ্ছা, একটু পরে আসি তাহলে। স্তবকের দেখো এই স্টিগমা আছে, স্টাইল আছে, এই ওয়ার্ডগুলো একটু জাস্ট তোমরা একটু পড়বা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে সেই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। স্তবকের যে প্রকারভেদগুলো আছে না, ওই প্রকারভেদগুলো একটু পড়ো তোমরা। যে উবলিঙ্গ ফুল, তারপর হচ্ছে স্তবকের ওইখান থেকে যে মানে পরবর্তীতে আছে প্রকারভেদ আছে কিছু, যে কোনটা উবলিঙ্গ ফুল, কোনটা হচ্ছে সমাঙ্গ ফুল, কোনটা হচ্ছে একলিঙ্গ ফুল, এগুলোর উদাহরণগুলো পড়বা। বিশেষ করে জবা দেওয়া যেগুলো আছে ওইগুলো সবগুলোই পড়বা। আচ্ছা চলো এখন আমরা একটু আলোচনায় যাই ক্যালিক্স বা বৃতি, ঠিক আছে? এই যে ক্যালিক্স বা বৃতি সম্বন্ধে যদি একটু পড়ি, দেখলাই তো যে এর প্রতিটি সদস্যকে কি বলা হয়? বৃত্তাংশ। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? প্রতিটি সদস্যকে বলা হয় বৃত্তাংশ। এগুলোর জন্য আলাদা আলাদা স্লাইড দিছে আবার, যদিও লাগবে না, যা দেখাইছি ওইগুলাই। যে প্রতিটি সদস্যকে কি বলা হয়? সেপাল বলে, এইটাই পড়বা। তারপর কল্লা বা তলমুন্ড প্রতিটি সদস্যকে
পেটাল বা পাপড়ি। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, যখন বৃতি ও দলকে আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না, তখন তাকে কি বলে? তখন তাকে টেপাল। টেপাল, ঠিক আছে। আর এই টেপাল কার সদস্য বলো তো? আচ্ছা, তখন তাকে বলা হচ্ছে পেরিয়ান্থ বা পুষ্পপুট। পেরিয়ান্থ বা পুষ্পপুট, এবং এর প্রতিটি সদস্যকে পেরিয়ান্থ বা পুষ্পপুট। পুষ্পপুটের প্রতিটি সদস্য, পুষ্পপুটের প্রতিটি সদস্যকে কি বলা হয়? টেপাল। এই লাইনটা মাথায় রাখবা, ঠিক আছে। এরপরে অ্যান্ড্রিসিয়াম বা পুংস্তবক, এটা তো একটু বললামই। আর গাইনিসিয়াম বা স্তবক, এটাও বলা হয়েছে। চলো আমরা চলে যাই কোনটায়? পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন, ঠিক আছে। অর্থাৎ বৃত্তাংশগুলো মুকুল অবস্থায় কিভাবে অবস্থান করছে, মুকুল অবস্থায় বৃত্তাংশগুলো বা ফুলের বৃত্তির যে এগুলো আছে, এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, বা এটার একটা নাম কি? এস্টিভেশন। অর্থাৎ বৃত্তাংশগুলো মুকুল অবস্থায় কোন অবস্থায় ছিল সেটার উপর নির্ভর করে এদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে তোমার ওপেন বা মুক্ত, ভালভেট বা প্রান্তস্পর্শী, আর তারপরে হচ্ছে তোমার টুইস্টেড বা পাকানো। ওপেন বা মুক্ত। ওপেন বা মুক্ত কার বলতে পারবা? ওপেন বা মুক্ত পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন কার? যেমন গন্ধরাজের বৃত্তির এস্টিভেশন। গন্ধরাজের বৃত্তির এস্টিভেশন। ভালভেট বা প্রান্তস্পর্শী কার এস্টিভেশন। তারপর টুইস্টেড বা পাকানো, টুইস্টেড বা পাকানো, ভালভেট বা প্রান্তস্পর্শী। একটা হচ্ছে জবা ফুলের বৃত্তির, জবা ফুলের বৃত্তি, বাবলা ও আকন্দ ফুলের এস্টিভেশন। জবা ফুলের দলমণ্ডলের এস্টিভেশন। আচ্ছা ভাইরা, যদি কখনো এরকম প্রশ্ন আসে, জবা ফুলের বৃত্তিও বললো না, জবা ফুলের দলমণ্ডলও বললো না, শুধু বললো জবা ফুলের এস্টিভেশন কোনটা, শুধু বললো জবা ফুলের এস্টিভেশন কোনটা, জবা ফুলের বৃত্তিও না, তারপর হচ্ছে দলমণ্ডল কোনোটাই বললো না, শুধু বললো জবা ফুলের এস্টিভেশন কোনটা, বলো তো কোনটা হবে আনসার? তখন তুমি তাকাবা সরাসরি টুইস্টেড। বুঝতে পারছো? যদি বলে শুধু শুধু প্রশ্ন হলো জবা ফুলের এস্টিভেশন কোনটা, তাহলে হবে কোনটা? টুইস্টেড। জবা ফুলের এস্টিভেশন হচ্ছে টুইস্টেড। আর যদি বলে জবা ফুলের দলমণ্ডলের এস্টিভেশন, তাহলেও টুইস্টেড। কিন্তু জবা ফুলের বৃত্তির বললে ভালভেট বা প্রান্তস্পর্শী, কিন্তু বৃত্তি দলমণ্ডল কোনোটাই উল্লেখ করলো না, তাহলে মানে শুধু বললো জবা ফুলের এস্টিভেশন কোনটা, তাহলে আনসার হবে টুইস্টেড, ঠিক আছে। এরপরে চলো আমরা চলে যাই ইম্বিকেট
এস্টিভেশন কোনটা? ইমব্রিকেট। এটা হচ্ছে কালকাসুন্দা আর কৃষ্ণচূড়া। এস্টিভেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, এস্টিভেশনের সবগুলো টপিক খুব বেশি ইম্পর্টেন্ট। কুইকান্সিয়াল, এই যে ইমব্রিকেট কোনটা? কালকাসুন্দা, কৃষ্ণচূড়া। কুইকান্সিয়াল কোনটার বলো তো? কুইকান্সিয়াল হচ্ছে সরিষা পেয়ারা, অর্থাৎ তুমি এটা মাথায় রাখবা, পেশক, পেশক, পেয়ারা সরিষা ক দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কুইকান্সিয়াল, পেয়ারা সরিষা কুইকান্সিয়াল। আর ভেক্সিলারি এটা হচ্ছে মশিব। মটরশুটি, সিম, ভেক্সিলারি। মটরশুটি, সিম কেমন? ভেক্সিলারি। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? আর পেয়ারা সরিষা কেমন? কুইকান্সিয়াল। তাই ক দিয়া মাথায় রাখবা ইমব্রিকেট। আচ্ছা, এটা এটা একটা শর্টকাট দ্বারা মাথায় রাখতে পারো, কাল, কাল ই কৃষ্ণ। আমরা বলি না কালী, মানে হিন্দুদের যে হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের কালী দেবী আছে, আবার তাদের কৃষ্ণ কথাটাও তাদের সাথে উল্লেখ আছে। তো কালী না লেখা আমি লিখলাম কাল ই কৃষ্ণ, অর্থাৎ কালকাসুন্দা, ইমব্রিকেট, আর এটা কি? কৃষ্ণ চূড়া। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? আর মুক্ত গন্ধ, খোলা জায়গায় দেখবা, মানে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা তো খুবই বাজে ছিল কিছু কিছু অঞ্চলে, তারা মুক্ত অবস্থায় দেখা যায় যে মলত্যাগ করে, যার জন্য মুক্ত জায়গায় কি হয়? গন্ধ বের হয়। তো এইভাবে মাথায় রাখবা মুক্ত গন্ধ, মুক্ত গন্ধ, অর্থাৎ গন্ধ ফুলের এটা কেমন? পুষ্পত্র বিন্যাসটা কেমন? গন্ধরাজের বৃত্তির এস্টিভেশনটা কেমন? ওপেন বা মুক্ত। এই জিনিসটা মাথায় রাখবা। বাবলা, আকন্দ, জবা ফুলের বৃত্তি এস্টিভেশন হচ্ছে ভালভেট বা প্রান্তস্পর্শী। আচ্ছা, এইটা মাথায় রাখবা এইভাবে, জবা, বাবুল বা জবা, তারপরে বাবলু, আকন্দ এবং প্রান্ত, এরা চারজন বন্ধু। এইভাবে মাথায় রাখতে পারো তুমি, ঠিক আছে? এইভাবে মাথায় রাখতে পারো, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এরপরে চলো আমরা চলে যাই কোথায়? অম্রবিন্যাস বা প্লাসেন্টেশন। আচ্ছা, আগের যে টপিকটা এটা কিন্তু 3 স্টার দিয়ে রাখছি, অম্রবিন্যাস এটাও 3 স্টার। প্লাসেন্টেশন, প্লাসেন্টেশন বা কি তোমার? অম্রবিন্যাস। এই জিনিসটা ই করবা, মার্জিনাল বা এক প্রান্তীয়, ঠিক আছে? প্রথমটা কোনটা? মার্জিনাল বা এক প্রান্তীয়। এটা কোনটা? মটরশুটি, সিম। মার্জিনাল বা এক প্রান্তীয় কোনটা? মটরশুটি এবং সিম। এক্সাইল বা অক্ষীয় হচ্ছে জবা। এক্সাইল বা অক্ষীয়, এক্সাইল বা অক্ষীয় হচ্ছে তোমাদের জবা, ঠিক আছে? যদি কেউ সায়েন্টিফিক নেম সহ মুখস্থ করতে পারো তাহলে ভালো, বাট বাংলা নামটা অ্যাটলিস্ট তোমাদের মাথায় রাখতেই হবে। তারপরে ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, মুক্ত মধ্য, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। মুক্ত মধ্য কোনটা বলো তো? তনু, তুত নুনিয়া শাক, তুত নুনিয়া শাক।
এটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। তারপর হচ্ছে প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। বইয়ে তো আসলে অনেক লেখা, অনেক লেখার মাঝখানে উদাহরণগুলো পড়তে গেলে কনসেন্ট্রেশন অন্য জায়গায় চলে যায়। তো উদাহরণগুলো এগুলো কিছু যদি এখান থেকে লিখে নিতে পারো তাহলে ভালো। এটা মাথায় রাখবা লাশ দিয়ে, লাশ, লাউ শশা, কেউ আবার ভয় পায়ও না এইগুলো দেখা। এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে শশা। ঠিক আছে, এইভাবে মাথায় রাখবা। প্যারাইটাল বা বহু প্রান্তীয়। এরপর যেটা সুপারফিশিয়াল বা গাত্রীয়। ঠিক আছে, এটা আরেক কালি দিয়ে লিখি, পদ্মর গায়ে সাপ, পদ্মর গায়ে সাপ। আচ্ছা, পদ্মর গায়ে সাপ, সাপ দ্বারা বুঝাচ্ছে শাপলা, পদ্ম দ্বারা পদ্ম, আর গায়ে দ্বারা হচ্ছে গাত্রীয়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। গায়ে দ্বারা কি বোঝাচ্ছে? গাত্রী ও। আচ্ছা, সুপারফিশিয়াল বা গাত্রীয় গেল, এখন বেজাল বা মূলীয়। বেজাল বা কি? মূলীয়। বেজাল বা মূলীয়। ধান গাছে ত্রিশূল, ত্রিশূল। এটা কিভাবে মাথায় রাখবা? ধান, এই ল দ্বারা বুঝবা হচ্ছে বেজাল, ল দ্বারা ল বেজাল, কারণ বেজালের শেষে ল আছে তাই ল দ্বারা বেজাল বুঝবা। আর এটা হচ্ছে ত্রিধারা, আর সু দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সূর্যমুখী, ত্রিধারা সূর্যমুখী। ধান গাছের ত্রিশূল, এটা হচ্ছে বেজাল বা মূলীয়। ঠিক আছে, আর এপিকাল বা শীর্ষক, ধনিয়া লাল পাতা, এটা হচ্ছে এপিকাল বা শীর্ষক, এপিকাল বা শীর্ষক। এটা মাথায় রাখবা। ধলা আপা, ধলা আপা, এই আপা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এপিকাল, ধ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি জানি ধনিয়া, আর লা দ্বারা হচ্ছে লাল পাতা। ধনিয়া লাল পাতা আর আপা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এপিকাল। এই জিনিসটা মাথায় রাখবা। হ্যাঁ, ধানমূলীয়, ধনিয়া, শীর্ষ, এই জিনিসটা মাথায় রাখবা। এই হচ্ছে তোমাদের অম্রবিন্যাস। এই অম্রবিন্যাসের টপিকটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর চলো আমরা চলে যাই কোথায়? ফল। এই ফলের যে টপিকটা আছে এইটাও 3 স্টার দিয়ে রাখো, এইখান থেকেও প্রশ্ন আসে। কোনটা সরোসিস, কোনটা হচ্ছে একগুচ্ছ গুচ্ছ ফল, তারপর হচ্ছে কোনটা হচ্ছে সরল ফল, কোনটা যৌগিক ফল, এই উদাহরণগুলো সবগুলো মাথায় রাখবা। প্রকৃত ফল, অপ্রকৃত ফল, ক্যারিওপসিস, সিলিকুয়া, বেরি, সাইচোকার্প, সরোসিস, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ফল আমি জাস্ট শুধু দিয়ে দিলাম, 3 স্টার দিয়ে দিলাম। এগুলা উদাহরণ সহ সবগুলা মাথায় রাখবা, 3 স্টার উদাহরণ সহ, সহ এই জিনিসটা পড়বা। এরপর চলো আমরা চলে যাই পুষ্প সংকেত। এই পুষ্প সংকেতের জন্য তোমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে, সেই ছকটা তোমরা সবাই ভালোভাবে পড়বা। আর পুং পুষ্পের জন্য বা পুং পুষ্প, এর জন্য সংকেত যেটা তুমি ব্যবহার করবা, মঞ্জরিপত্র থাকলে কি ব্যবহার করি আমরা? মঞ্জরিপত্র থাকলে ব্রাক্ট, বি আর বা বড় হাতের বি। আর উপমঞ্জরিপত্র থাকলে ব্রাক্টিউল, বি আর এল বা ছোট হাতের বি ব্যবহার করবা। আর বাংলায় ব্যবহার করলে উ ম প। আর মঞ্জরিপত্রের জন্য ম প। তো এই জিনিসগুলো একটু দেখবা। আর পুং পুষ্পের জন্য যে সংকেতটা ব্যবহার করবো আমরা, কোনটা বলো তো? পুং পুষ্পের জন্য আমরা সচরাচর যে সংকেতটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে তোমার এই যে, এটা হচ্ছে পুং পুষ্পের সংকেত। ঠিক আছে, এটা মাথায় রাখবা। স্ত্রী পুষ্প, এটা হচ্ছে স্ত্রী আর উভলিঙ্গ। তারপর হচ্ছে এক প্রতিসম,
বহু প্রতিসম। এই যে এই সংকেতগুলা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কোন ক্ষেত্রে অসম সংযোগ দ্বারা কি বুঝাইছে, সমসংযোগ দ্বারা ব্র্যাকেট ব্যবহার করবা, অধিগর্ভ তারপরে অধগর্ভ, এই জিনিসগুলো মাথায় রাখবা। যেমন অধিগর্ভ গর্ভাশয়, গর্ভাশয় অন্য সব স্তবকের উপরে থাকে, আর অধগর্ভ গর্ভাশয় কি থাকবে, গর্ভাশয় অন্য সব স্তবকের নিচে অবস্থান করবে। এই জিনিসগুলা মাথায় রাখবা, অধিগর্ভ অধগর্ভ। তারপর হচ্ছে সমসংযোগ। এই যে ব্র্যাকেট দ্বারা, ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে এটা দ্বারা আমরা কি বুঝি, সম সংকেত সংযোগ। আর অসম সংযোগ যেটা আছে, অসম সংযোগ, এই যে এটা। আর হচ্ছে আরেকটা জিনিস, বহু বা অসংখ্য বুঝাতে, বহু বা অসংখ্য, ইনফিনিটি, এই জিনিসটা। এরপরে তোমরা পুষ্প সংকেত, তোমাদের বইয়ে যে দুইটা দেওয়া আছে, এই আপা হচ্ছে এপিকাল, আপা দিয়া বুঝাইছে এপিকাল। আচ্ছা ভাইরা, পুষ্প প্রতীক যেটা আছে, এই যে পুষ্প প্রতীক যেটা আছে, যেমন তোমাদের একটু বুঝাই দেই, যেমন জবা ফুলের যে পুষ্প প্রতীকটা আছে সেটা তোমার কি রকম, এই যে আচ্ছা তোমাদের কি আছে, একটা জবা ফুলের যে সংকেতটা আছে বা পুষ্প প্রতীকটা আছে, এই জিনিসটা মাথায় রাখবা। এটা হচ্ছে এই যে এইরকম জবা ফুলেরটা। তো এটা দ্বারা আমরা কি বুঝতেছি, জবা ফুল কেমন, বহু প্রতিসম একটা পুষ্প, ঠিক আছে। বহু প্রতিসমর পরে তোমার এইরকম দেওয়া থাকবে। তো এটা কি বুঝাইছে, উভলিঙ্গ, উভলিঙ্গ। এরপরে উপবৃত্তি 5 দেওয়া আছে, উপবৃ 5, বৃত্তি 5, এইভাবে দেওয়া আছে। তো এই যে উপবৃত্তি 5টা, বৃত্তি 5টা, বৃত্তিগুলা কেমন, সমসংযোগ, পরস্পরের সাথে সংযুক্ত, কিন্তু উপবৃত্তিগুলা সংযুক্ত না। উপবৃত্তিগুলা কি অবস্থায় রয়েছে, মুক্ত অবস্থায় রয়েছে, ঠিক আছে। দলমণ্ডল, তারপর পুংস্তবক, এই যে দল মণ্ডল, আরেকটা কি তোমার পুং স্তবকের সংখ্যা কেমন, অসংখ্য। পুং স্তবকের সংখ্যা কত, অসংখ্য, কিন্তু পরস্পরের সাথে কি দ্বারা সংযুক্ত বলতো, পরস্পরের সাথে সমসংযোগ দ্বারা সংযুক্ত। আর দলমণ্ডলটা কেমন, কেউ বলতে পারবা? আচ্ছা কে ই করছো, পেঁয়াজের পুষ্প সংকেত যেহেতু তোমাদের বইয়ে নাই, না আসার চান্স বেশি, সরি আসবেই না বলতে গেলে। আর এই যে দলমণ্ডল ও পুংস্তবক, যে এরা কি দ্বারা রয়েছে, এরা সংযুক্ত রয়েছে। দলমণ্ডল কয়টা, 5টা, দলমণ্ডল মুক্ত, কিন্তু পুংস্তবক অসংখ্য, এবং কি দ্বারা সংযুক্ত, সমসংযোগ দ্বারা সংযুক্ত রয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে গর্ভাশয় কেমন, দেখো তো, গর্ভাশয় অধিগর্ভ এবং পরস্পরের সাথে সমসংযোগ দ্বারা সংযুক্ত, এবং সংখ্যা কয়টা, 5টা, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। হ্যাঁ, পেঁয়াজ আগের বইয়ে ছিল। তো এটা হচ্ছে কিসের বলতো, এটা হচ্ছে জবা ফুলের, জবা ফুলের পুষ্প সংকেত। তো জবা আর ধান, এই দুইটার যে পুষ্প সংকেত আছে, এই দুইটা তোমাদের বইয়ে দেওয়া আছে, যে এইগুলা ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট পুষ্প প্রতীকগুলা মাথায় রাখবা, ঠিক আছে। এরপর চলো একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। একবীজপত্রী উদ্ভিদের গোত্র যে পরিচিতিটা আছে, এই একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতিটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এবং এই যে একবীজপত্রী উদ্ভিদের গোত্রের মধ্যে কি কি আছে, পোয়েসি, পোয়েসি আছে, মালবেসি আছে। একবীজপত্রীর কি পড়বা, শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা। তোমাদের বইয়ে যে আছে শনাক্তকারী বৈশিষ্ট্য, এবং
বইয়ের শেষে দেখবা একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য দেওয়া আছে ভাইয়ারা। এই পার্থক্যটা পড়লে শনাক্তকারী বৈশিষ্ট্য অনেকটাই হয়ে যাবে। যেমন একবীজপত্রী উদ্ভিদ কেমন পুষ্প সংকেত, পুষ্প হচ্ছে ট্রাইমেরাস, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে তোমার যেটা আছে গোত্র পরিস্থিতির ক্ষেত্রে ওইটা যে দেখবা টেট্রা বা পেন্টামেরাস, এই টাইপের যে আছে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই জিনিসগুলো তোমার থাকবে। তারপর পুষ্পপত্রের সংখ্যা 3 বা 3-এর গুণিতক, আর ওইটার ক্ষেত্রে কত, পুষ্পপত্রের সংখ্যা 4 বা 4-এর গুণিতক বা একাধিক, মানে এইরকম একটা থাকবে। এই জিনিসগুলো মাথায় রাখবা। তারপরে একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী আরেকটা বৈশিষ্ট্য কোনটা, গুচ্ছমূল। দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটা, প্রধান মূল। এইগুলা হচ্ছে পার্থক্য দিয়ে তুমি বৈশিষ্ট্যগুলো সহজে মাথায় রাখতে পারবা। তো এই শনাক্তকারী বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট। একবীজপত্রী উদ্ভিদের কি বইয়ে দেখবা শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, এই শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা, একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপরে তুমি যেটা পড়বা পোয়েসি বা ঘাস গোত্র। এই পোয়েসি গোত্রের যে বৈশিষ্ট্য আছে, স্পেসিফিক বৈশিষ্ট্যগুলা বইয়ে দেওয়া আছে। এই পোয়েসি ও মালবেসির যে পার্থক্য আছে, ওই পার্থক্যতেও তুমি পোয়েসি মালবেসির পার্থক্য থেকেও বৈশিষ্ট্য পড়তে পারবা। আবার এই স্পেসিফিকভাবে যেখানে দেওয়া আছে বৈশিষ্ট্যগুলো, এইগুলো তুমি দেখতে পারবা। প্লাস হচ্ছে পোয়েসি গোত্রের গুরুত্বপূর্ণ কিছু উদ্ভিদের নাম। এই যে কিছু গুরুত্বপূর্ণ যে উদ্ভিদটা দেওয়া আছে না, এই উদ্ভিদগুলো যেমন ঘাস আছে, বাঁশ আছে, ঘাস, বাঁশ, এদের সায়েন্টিফিক নেমগুলো পড়বা। এদের কি সায়েন্টিফিক নেম সহ, নেম সহ এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এরপরে দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি তুমি যেটা দেখছো, এই দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতির মধ্যে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য, ওই যে একবীজপত্রীর মতো এদের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো একবীজপত্রীর বৈশিষ্ট্য যদি তুমি মুখস্থ করো, তাহলে তোমার দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য কিন্তু মুখস্থ না করলেও চলবে ভাইয়া। কারণ একবীজপত্রী যে বৈশিষ্ট্য ওইটার সাথে যেটা মিলবে না, সেটাই দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এই জিনিসটা মাথায় রাখলা, তুমি সহজেই বুঝতে পারলা। এরপরে চলে যাই মালভেসি। তো পোয়েসি গোত্রের সাথে যেটার বৈশিষ্ট্য মিলবে না, পোয়েসি যেহেতু একবীজপত্রীর বৈশিষ্ট্য, একবীজপত্রীর বৈশিষ্ট্য তো পোয়েসির মধ্যে থাকবেই, স্পেসিফিকভাবে পোয়েসির আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে। ঠিক তেমনিভাবে দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য তো থাকবেই, সাথে মালবেসির স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য থাকবে। কিন্তু মালবেসির সাথে পোয়েসির বৈশিষ্ট্য যদি তুমি মুখস্থ করো, তোমার মালবেসির বৈশিষ্ট্য মুখস্থ না করলেও চলবে, ঠিক আছে? আবার তুমি একবীজপত্রী যে উদ্ভিদগুলো আছে, এই একবীজপত্রী যে উদ্ভিদগুলো আছে, ওই উদ্ভিদগুলো যদি তুমি মুখস্থ করো সায়েন্টিফিক নেম সহ, তাহলে তোমার দ্বিবীজপত্রী যে উদ্ভিদগুলো আছে, ওই উদ্ভিদগুলোর নাম তুমি যদি স্পেসিফিকভাবে ভালোভাবে মুখস্থ নাও করো, মানে তোমার যদি কষ্ট হয়ে যায় মুখস্থ করা, তারপরেও কিন্তু তোমার জন্য সহজ। এটার বৈশিষ্ট্যটা পড়বা, পার্থক্য দিয়ে বৈশিষ্ট্য পড়ার ট্রাই করবা, বুঝতে পারছো? পার্থক্য দিয়ে বৈশিষ্ট্য বললে বৈশিষ্ট্যগুলো বেশি মনে থাকবে। আর মালবেসি গোত্রের যে প্রধান উদ্ভিদগুলো আছে না, এই এইগুলো অ্যাটলিস্ট উদ্ভিদগুলো সায়েন্টিফিক নেম সহ পড়ো, কারণ অষ্টম অধ্যায়ের সাথে রিলেট করে দিতে পারে। অষ্টম অধ্যায়ের মধ্যে তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদ না দিয়ে সরাসরি বলে দিল দ্বিবীজপত্রী একটা উদ্ভিদ দিছে, যে উদ্ভিদের কাণ্ডটা হচ্ছে তোমার কিরকম, এই কাণ্ডের গঠন, অষ্টম টিস্যুতন্ত্র আছে না, তখন ওইটার সাথে এটার মানে করে দিতে পারে, রিলেট করে দিতে পারে। তো এই কারণে দ্বিবীজপত্রী আর একবীজপত্রী উদ্ভিদ কোনগুলো, এই উদাহরণগুলো মুখস্থ রাখবা। দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান উদ্ভিদ সায়েন্টিফিক নেম সহ, এটা ভাইয়ারা মুখস্থ করো। এটা একবীজপত্রী কোনগুলো এটাও মুখস্থ করো, দ্বিবীজপত্রী কোনগুলো সেটাও মুখস্থ করো, ঠিক আছে? এই ছিল হচ্ছে মালবেসি গোত্রের বৈশিষ্ট্য। সেই সাথে বইয়ের শেষে পার্থক্যগুলো যে দেওয়া আছে ওইগুলো পড়বা। বইয়ের শেষে পার্থক্যগুলা ছক আকারে যে দেওয়া আছে, এই জিনিসটা পড়বা সবাই, ঠিক আছে? তো ভাইয়ারা এই ছিল হচ্ছে আজকের আমার ক্লাস। নেক্সট ক্লাসে তোমাদের আরেকবার দেখা হবে। ঠিক আছে? তো নেক্সট ক্লাস তোমাদের সাথে আরেকবার দেখা হবে আমার অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। আচ্ছা, গৌণ বৃদ্ধি ঘটে না একবীজপত্রী উদ্ভিদের,
গৌণবৃদ্ধিটা তোমার হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে ঘটে। আর দ্বিবীজপত্রী ম্যাক্সিমাম উদ্ভিদ হচ্ছে তোমার কাষ্ঠল জাতীয় উদ্ভিদ, অর্থাৎ যেগুলো হচ্ছে তোমার শক্তপোক্ত বা বৃক্ষ টাইপের যে উদ্ভিদগুলো আছে ওইগুলোর গৌণবৃদ্ধি। আর গৌণবৃদ্ধি যখন ঘটে তোমার কাণ্ডের যে লেন্টিসেলটা আছে এই লেন্টিসেলটা ফেটে যায়, ফেটে গিয়ে তখন তোমার অর্থাৎ গৌণবৃদ্ধিটা বলতে তোমার বোঝাচ্ছে যে সরাসরি লম্বাও না, পার্শ্বীয়ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার ভিতরে বিভিন্ন অঙ্গের পরিবর্তন ঘটে, ওভারঅল সব কিছু মিলে তোমার গৌণ বৃদ্ধি ঘটে। আর গৌণ বৃদ্ধিটা ঘটে তোমার হচ্ছে স্থায়ী টিস্যুটা যে আছে এই স্থায়ী টিস্যুর বিভাজনের ফলে। এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া আছে যেটা একবীজপত্রী উদ্ভিদের মধ্যে ঘটানো সম্ভব না। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার গৌণ বৃদ্ধি। বৈজ্ঞানিক নাম মনে থাকে না ভাই, বৈজ্ঞানিক নাম মনে রাখার আসলে ট্রিক্স কিছুই নাই, মুখস্থ। আচ্ছা, আজকে স্টুডেন্ট সংখ্যা অনেক কমে গেছে, আজকে তাহলে গান বাদ দেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আরেকবার দেখা যাবে, আরেকবার দেখা হবে তোমাদের। হ্যাঁ, পোয়েসির অনেকগুলা বৈজ্ঞানিক নাম আছে, ওই নামগুলো তোমাদের মুখস্থ করতে হবে। গান শুনতেই হবে। স্টুডেন্ট সংখ্যা তো তোমরা অনেক কম। আচ্ছা ঠিক আছে, যাও একটা শোনাই। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা, আহা আহা হা হা, আহা আহা হা। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি। আহা হা হা, আহা আহা হা হা। ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। হয়েছে? আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে?